আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে অধ্যায় 11, জীবের প্রজনন। তো এটা হচ্ছে এই অধ্যায়ের উপর আমাদের প্রথম লেকচার। সো দেরি না করে চলো আমরা শুরু করি। তো অধ্যায়টার ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে প্রথম যে টপিকটা দেখব সেটা হচ্ছে জীবের প্রজননের ধারণা ও গুরুত্ব। তো তোমরা যেহেতু বড় হয়ে গেছো, আমরাও বড় হয়ে গেছি, সো এতটুকু বোধ জ্ঞান বোঝার ক্ষমতা আল্লাহ তালা হয়তো আমাদের দিছে। এটা হচ্ছে আল্লাহ তালা কর্তৃক সৃষ্ট একটা সেন্স, মানে যেটা অটোমেটিক একটা নির্দিষ্ট সময় পরে প্রত্যেকটা প্রাণীর মধ্যে, শুধু মানুষের মধ্যে না, গরু, ছাগল, ভেড়া, মহিষ, যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর মধ্যে এই সেন্সটা জাগ্রত হয় এবং প্রজনন সংক্রান্ত যে ধারণা এটা অটোমেটিক তার ভিতরে আস্তে আস্তে সৃষ্টি হয় এবং আসে, প্রত্যেকটা জীবের মধ্যে আসে, এটা শুধু মানুষের মধ্যে না। তো এই যে টপিকটা আছে তোমাদের বইয়ের মধ্যে, তো এই টপিকটা হচ্ছে তোমরা কয়েকবার রিডিং পড়বা, খুব ভালোভাবে রিডিং পড়বা, তাহলে হচ্ছে যে টোটাল বিষয়টা সম্বন্ধে আরও ধারণা হবে। তো রিডিং পড়লে যে যে শব্দগুলো একটু বুঝতে অসুবিধা হবে বা বুঝতে পারবা না, ওগুলা নিয়েই আমি আসলে মূলত আলোচনা করব। কোনো সমস্যা নাই, আজকে আলোচনার পরে মোটামুটি তোমার যত কোয়েশ্চেন আছে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই অধ্যায়টার মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে প্রথম হচ্ছে আমরা একটা ক নাম্বার প্রশ্ন পাব। সেই প্রশ্নটা হচ্ছে কি, প্রজনন কাকে বলে? প্রজনন কাকে বলে, এটা হচ্ছে এই অধ্যায়ের একটা প্রথম প্রশ্ন। তাহলে প্রজনন হচ্ছে কি, যে প্রক্রিয়ায় জীব তার হচ্ছে প্রতিরূপ গঠন করে, বা হচ্ছে যে প্রক্রিয়ায় জীব হচ্ছে তার বংশধর সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটাকে প্রজনন বলা হয়। তাহলে প্রজনন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটা জীব তার বংশধর সৃষ্টি করে, যে প্রক্রিয়া একটা জীব তার প্রতিরূপ গঠন করে, তাকে প্রজনন বলা হয়। তাহলে যে সংজ্ঞাটা অবশ্যই তোমরা নোটের মধ্যে এটা লিখে নিবে, আমি বলে দিলাম। তাহলে প্রজনন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটা জীব প্রতিরূপ গঠন করে, যে প্রক্রিয়ায় একটা জীব তার প্রতিরূপ গঠন করে অথবা তার বংশধর সৃষ্টি করে, তাকে প্রজনন বলা হয়। ঠিক আছে? যেমন হচ্ছে আমার বাবা থেকে আমি আসছে, আমি হচ্ছে আমার বাবার বংশধর। এই যে আমি আসার যে পদ্ধতিটা ছিল এটা হচ্ছে প্রজনন। তোমার বাবা থেকে তুমি আসছো, তুমি হচ্ছে তোমার বাবার বংশধর, এই যে আসার যে পদ্ধতিটা ছিল এটা হচ্ছে প্রজনন। তাহলে স্বাভাবিকভাবে প্রজননকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রজনন কত প্রকার? প্রজনন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যৌন প্রজনন, একটা হচ্ছে কি যৌন প্রজনন, যৌন প্রজনন প্রজনন, আর একটা হচ্ছে কি অযৌন প্রজনন, অযৌন প্রজনন। তাহলে এখন দেখো যৌন প্রজনন কি আর অযৌন প্রজনন কি। তাহলে প্রজনন কয় প্রকার? প্রজনন হচ্ছে দুই প্রকার, যৌন প্রজনন, অযৌন প্রজনন। যৌন প্রজনন কাকে বলে আর অযৌন প্রজনন কাকে বলে? যৌন প্রজনন হচ্ছে যে যখন পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন সংঘটিত হবে সেটা হচ্ছে যৌন প্রজনন। তাহলে যৌন প্রজননটা কি? যৌন প্রজনন হচ্ছে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন সংঘটিত হবে, মিলনের মাধ্যমে, পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন সংঘটিত হবে সেই প্রজননটা হচ্ছে যৌন প্রজনন। আর পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন ছাড়া, পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন ছাড়া অন্য যে কোনো পদ্ধতিতে যে প্রজনন সংঘটিত হবে সেটা হচ্ছে অযৌন প্রজনন। তাহলে সিম্পল একটা বিষয় আমরা জানলাম, প্রজনন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটা জীব তার প্রতিরূপ গঠন করে বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলা হয়। এখন এই যে প্রজননটা কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে যৌন প্রজনন আর একটা হচ্ছে অযৌন প্রজনন। যৌন প্রজনন কি? যে প্রক্রিয়ায় একটা জীব কি করে, মানে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন সৃষ্টি করে বা যে প্রজনন সংঘটিত হয়, যে প্রজনন পদ্ধতি সেটা হচ্ছে যৌন প্রজনন। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন সংঘটিত হয় তাকে যৌন প্রজনন বলে। অযৌন প্রজনন কি? পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ছাড়া অন্য যে কোনো পদ্ধতিতে যে প্রজনন সংঘটিত হয় তাকে অযৌন প্রজনন বলা হয়। ঠিক আছে? তাইলে হচ্ছে যে একেবারে সিম্পলভাবে যদি বলি, যেমন মানুষের ভিতরে যে প্রজনন সংঘটিত হয়, মানুষের ভিতরে যে আমরা যদি যৌন প্রজননের উদাহরণ দিই, যৌন প্রজননের যদি উদাহরণ দেই তাহলে হচ্ছে মানুষের প্রজনন পদ্ধতি।
মানুষের প্রজনন পদ্ধতি এটা হচ্ছে যৌন প্রজননের উদাহরণ। আর অযৌন প্রজননের উদাহরণ কি আসবে? অসংখ্য উদাহরণ আসতে পারে। যেমন হচ্ছে আমরা শাখা কলম করি, গাছের শাখা কলম। অযৌন প্রজননের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যেমন গাছের শাখা কলম, গাছের শাখা কলম পদ্ধতি। আচ্ছা, এখন একটু অযৌন প্রজনন নিয়ে একটু আলোচনা করি যে অযৌন প্রজনন কি কি আছে। যেমন ধরে একটা গাছ আছে, একটা গাছের কলম করে না। যেমন ধরে একটা গাছ থাকে, এই যে গাছের এখানে একটা ডাল আছে, ধরে এটা একটা গাছ, এটা একটা ডাল। তো গাছের ডালের ভিতরে আমরা যদি একটু কি করি, গাছের একটু ছালটা উঠায়া সেখানে একটু গোবর বা মাটি টাটি দিয়ে প্রলেপ দিয়ে এগুলো একটু পানি দিলে সেখানে শিকড় বের হয়। পরে গাছের এই ডালটা আমি যদি এখানে কেটে এখানে আবার লাগায় দেই, তাহলে এই যে নতুন আরেকটা গাছ হবে। এটাকে কি বলে? শাখা কলম পদ্ধতি বলে। তাহলে এই যে শাখা কলম হইলো, নতুন আরেকটা গাছ হইলো, একটা গাছ ছিল আর একটা গাছ হইলো, এখানে কিন্তু আমার পুংগেমেট আর স্ত্রী গ্যামেটের মিলন কিন্তু ঘটে নাই। পুংগেমেট আর স্ত্রী গ্যামেটের মিলন ঘটেনি। অতএব আমরা কি বলছি? পুংগেমেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ছাড়া যে প্রজনন হয় সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে অযৌন প্রজনন। তার মানে এই যে গাছের ডালের ভিতরে যে শাখা কলম করলাম, এটা হচ্ছে কি প্রজনন? অযৌন প্রজনন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো বুঝলাম। আরও আছে, আরও দু একটা উদাহরণ দেন দেখি। আচ্ছা, তাহলে আরও দু একটা উদাহরণ দিই। যেমন ধরো একটা জীব আছে, ধরো অ্যামিবা হচ্ছে একটা কোষ নিয়ে একটা জীব হয়, একটা কোষ নিয়ে একটা জীব। ধরো এই যেটা অ্যামিবা, ভিতরে এটা নিউক্লিয়াস, ঠিক আছে। এখন হচ্ছে যে সে জননে সংগঠিত হবে, সে তার ভিতরে বংশবৃদ্ধি হবে, প্রতিরূপ গঠিত হবে, সে অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় মাঝখান দিয়ে বিভাজিত হয়ে যাবে। এই যে মাঝখান দিয়ে বিভাজিত হয়ে প্রথমে মাঝখানে যে একটা খাঁজের সৃষ্টি হয়েছে, পরবর্তীতে এখানে যে একটা কোষ হয়ে গেল, এখানে একটা অ্যামিবার সৃষ্টি হলো, মাঝখান দিয়ে ভাগ হয়ে এখানে আর একটা অ্যামিবার সৃষ্টি হলো। এই যে আমরা অ্যামাইটোসিস বিভাজন পদ্ধতি পড়ছি, এই যে একটা অ্যামিবা ছিল, এখন দুইটা অ্যামিবা হয়ে গেল, অ্যামাইটোসিস সংগঠিত হলো। তো এখানে কি প্রতিরূপ তৈরি হয়েছে? এটার প্রতিরূপ। আগে ছিল একটা জীব, এখন দুইটা জীব হয়ে গেছে। তাহলে এই যে পদ্ধতিটা, এখানে কি কোনো পুংগেমেট স্ত্রী গ্যামেট আসছে? না, কোনো পুংগেমেট স্ত্রী গ্যামেট আসে নাই। একটা জীব থেকে দুইটা জীবের সৃষ্টি হয়েছে। অতএব এটাও হচ্ছে একটা প্রজনন পদ্ধতি। তাহলে যেহেতু এই প্রজনন পদ্ধতিতে কোনো পুংগেমেট এবং স্ত্রী গ্যামেট আসে নাই, অতএব এটা হচ্ছে কি প্রজনন? অযৌন প্রজনন। এটা হচ্ছে কি? অযৌন প্রজনন। তাহলে অযৌন প্রজননের আর একটা উদাহরণ হতে পারে কি? নিম্ন শ্রেণীর জীব যেগুলো আছে, নিম্ন শ্রেণীর জীবের যে অ্যামাইটোসিস বিভাজন হয়। কি বিভাজন? অ্যামাইটোসিস বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধির যে প্রক্রিয়া, এটাও হচ্ছে কি? এটাও হচ্ছে একটা অযৌন প্রজনন। তারপর হচ্ছে অনেক সময় বার্ডিং হয়। অনেক সময় কি হয়? বার্ডিং হয়। তো ওইটার ব্যাখ্যা ইন্টারমিডিয়েটে গেলে পাবা, যেমন কাটিং, বার্ডিং, শাখা কলম। তারপরে হচ্ছে অনেক সময় গাছের পাতা, যেমন পাথরকুচি গাছের পাতা। পাথরকুচি গাছ বলতে একটা গাছ আছে, এই গাছের পাতাটা ছিঁড়ে যদি মাটির মধ্যে রেখে দাও, ওখান থেকে আবার অনেকগুলা গাছ হবে। এই যে এটা একটা প্রজনন পদ্ধতি। যেমন হচ্ছে মূল আছে, কিছু কিছু গাছের মূল লাগাই দিলে ওখান থেকে গাছ হয়। এগুলো হচ্ছে কি? অযৌন প্রজনন। তাহলে প্রজনন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটা জীব তার হচ্ছে প্রতিরূপ গঠন করে বা বংশধর সৃষ্টি করে, তাকে প্রজনন বলে। প্রজনন হচ্ছে কয় প্রকার? প্রজনন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যৌন প্রজনন আর একটা হচ্ছে অযৌন প্রজনন। যৌন প্রজনন কি? যে প্রক্রিয়ায় পুংগেমেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন সংঘটিত হয় তাকে হচ্ছে যৌন প্রজনন বলা হয়। আর পুংগেমেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যে প্রজনন সংঘটিত হয় তাকে অযৌন প্রজনন বলা হয়। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমরা হচ্ছে যৌন প্রজননটা একটু দেখব। যৌন প্রজননটা দেখব যে যৌন প্রজননটা আসলে কিভাবে হচ্ছে। তো সংজ্ঞাটা তোমরা লিখে নিবা, জাস্ট এখানে আমি যৌন প্রজননটা একটু বোঝাবো।
তো যৌন প্রজননের মধ্যে কি হবে, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে নিষেক সংগঠিত হবে। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয়ে নতুন জীব সৃষ্টি হবে। যেমন হচ্ছে মানুষের ভিতরে পুরুষ মানুষের ভিতরে বা বাবাদের মধ্যে পুং গ্যামেট তৈরি হবে, মায়ের শরীরের মধ্যে স্ত্রী গ্যামেট তৈরি হবে। দেন হচ্ছে এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একত্রিত হয়ে জায়গট গঠিত হবে। তাহলে হচ্ছে বাবার যে দেহ আছে, ধরো বাবা এবং হচ্ছে মা, তাহলে বাবার দেহের যে দেহকোষ এটা হচ্ছে 2n বিশিষ্ট দেহকোষ, মায়ের দেহের ভিতরে যে দেহকোষ 2n বিশিষ্ট দেহকোষ। বাবার দেহের মধ্যে কি হলো, মিওসিস বিভাজন হইল, হওয়ার পরে হচ্ছে n বিশিষ্ট জনন কোষ তৈরি হলো। মায়ের দেহের মধ্যে মিওসিস বিভাজন হলো, n বিশিষ্ট জনন কোষের সৃষ্টি হলো। কি বিভাজন হয়েছে, মিওসিস বিভাজন, মিওসিস বিভাজন। তাহলে বাবার শরীরের যে জনন কোষ তৈরি হবে, এই যে অর্ধেক ক্রোমোজোম সংখ্যক, মিওসিস বিভাজন হলো অর্ধেক ক্রোমোজোম সংখ্যক কোষের সৃষ্টি হবে, এটাই হলো জনন কোষ। এটা হচ্ছে জনন কোষ। এই যে এই দুইটা হচ্ছে দেহকোষ, দেহকোষের মধ্যে মিওসিস বিভাজন হলে তৈরি হবে হচ্ছে জনন কোষ। তাহলে এটা হচ্ছে জনন কোষ। মায়ের দেহের যে জনন কোষ এটাকে বলা হয় হচ্ছে স্ত্রী জনন কোষ, স্ত্রী জনন কোষ বা হচ্ছে স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেট বা হচ্ছে ডিম্বাণু, বা হচ্ছে কি ডিম্বাণু। তাহলে হচ্ছে যে মায়ের দেহের মধ্যে যে জনন কোষ তৈরি হবে সেটা হচ্ছে স্ত্রী জনন কোষ, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। আর বাবার দেহের ভিতরে যে জনন কোষ তৈরি হবে, বাবার দেহের ভিতরে যে জনন কোষ তৈরি হবে সেটা হচ্ছে কি পুং জনন কোষ, সেটা হচ্ছে পুং জনন কোষ বা হচ্ছে পুং গ্যামেট, পুং গ্যামেট বা হচ্ছে কি, বা হচ্ছে শুক্রাণু, শুক্রাণু। তো আমরা এটাকে বিভিন্ন নামে বলতে পারি, পুং জনন কোষ বলতে পারি, পুং গ্যামেট বলতে পারি বা শুক্রাণু বলতে পারি। আর স্ত্রী জনন কোষ বা মায়ের দেহের জনন কোষটাকে স্ত্রী জনন কোষ বলতে পারি, স্ত্রী গ্যামেট বলতে পারি অথবা ডিম্বাণু বলতে পারি। তাহলে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হয়ে এই যে এখন কি হবে, নিষেক সংগঠিত হবে। শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হয়ে নতুন একটা কোষ তৈরি হবে, যে n এবং n মিলে কি হবে, এই যে 2n হবে। এই যে প্রথম যে 2n হইলো, এই যে এই 2n কোষটাকা, এই কোষটার নাম কি জানি, এই কোষটার নাম হচ্ছে কি জাইগোট, এই কোষটার নাম হচ্ছে কি জাইগোট। এই যে জাইগোট গঠনের মাধ্যমে যে নিষেক হবে, যে জনন হবে, এই জননটাকে বলা হয় হচ্ছে যৌন জনন। বাবার দেহের মধ্যে পুং গ্যামেট, মায়ের দেহের মধ্যে স্ত্রী গ্যামেট, এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একত্রিত হয়ে জাইগোট গঠন হলো। এটা হলো জীবনের প্রথম কোষ। একটা জীবের, প্রত্যেকটা জীব, তুমি আমি আরও যারা আছে সবাই এই যে একটা কোষ থেকে শুরু হয়েছে। এই একটা কোষ থেকে মাইটোসিস বিভাজন হয়, 2টা হয়েছে, 2টা থেকে 4টা হয়েছে, 4টা থেকে 8টা হয়েছে, 8টা থেকে 16টা হয়েছে। এভাবে হচ্ছে ভ্রূণ তৈরি হয়েছে, আস্তে আস্তে মস্তিষ্ক গঠন আসছে, হাত পা বের হয়েছে, আস্তে আস্তে বড় একটা শিশু হয়েছে, মায়ের পায়ের থেকে বের হয়ে গেছে, দেন আস্তে আস্তে হাঁটা চলা শিখছে, বড় হয়েছে, দুনিয়াতে আসছে। এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে যৌন জনন পদ্ধতি। তো আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি। সো এইটা আমার আসলে জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা আমার দরকার নাই, এটা মুছে দিলাম। ওকে, এখন হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের পরবর্তী টপিকের মধ্যে যাচ্ছি। তবে এখান থেকে আমরা কয়েকটা বিষয় আমরা একটু লিখে দিই। আমরা হচ্ছে, আচ্ছা এখানেই করি। এখন আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে তোমার যৌন জনন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য পড়ব। তাহলে আমাদের এখনকার যে টপিক সেটা হচ্ছে একটা খ নাম্বারের প্রশ্ন হইতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে, যে যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য। তাহলে যৌন জনন ও অযৌন জনন,
যৌন জননের পার্থক্য। এটা হচ্ছে আমাদের এবারের টপিক। তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে যৌন জনন, তার পরবর্তীতে আমরা লিখব হচ্ছে অযৌন জনন। তাহলে যদি আমরা পার্থক্য করি, 1 নাম্বার পার্থক্য, একবার প্রথম পার্থক্যটা আসবে হচ্ছে সংজ্ঞায়। তাহলে যৌন জনন কাকে বলে? পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন সংঘটিত হয় তাকে যৌন জনন বলে। তাহলে প্রথমে যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কি? পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট। তাহলে এটা আমরা এটা এভাবে লিখতে পারি যে যৌন জননের সময় পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের প্রয়োজন হয়। যৌন জননের সময় পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের প্রয়োজন হয়। আর অযৌন জননের সময় পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের প্রয়োজন হয় না। এটা হচ্ছে প্রথম পার্থক্য, বা হচ্ছে এটা সংজ্ঞাও লিখতে পারো বা এভাবে এটাও লিখতে পারো। এরপর হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারের ক্ষেত্রে এই যে যৌন প্রজনন, যৌন প্রজননটা হচ্ছে অপেক্ষাকৃত জটিল এবং একটু সময় সাপেক্ষ প্রক্রিয়া। তাহলে যৌন জননের জন্য প্রক্রিয়াটা কি? জটিল। এই জন্য যৌন জনন সাধারণত উন্নত শ্রেণীর জীবগুলোর মধ্যে হয়, আর অযৌন জনন একটু নিম্ন শ্রেণীর জীবের মধ্যে হয়। তাহলে যৌন জনন এটা কি? প্রক্রিয়াটা হচ্ছে কি? জটিল এবং সময় সাপেক্ষ। তাহলে যৌন জনন প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে জটিল ও কি? সময় সাপেক্ষ। আর অযৌন জনন হচ্ছে অনেকটা কি? সরল ও হচ্ছে সময় সাপেক্ষ নয়, বা হচ্ছে এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় হচ্ছে অপেক্ষাকৃত কম সময়ের প্রয়োজন, সরল ও কম সময়ের প্রয়োজন, বা হচ্ছে সময় সাপেক্ষ নয়। সময় সাপেক্ষ নয় না দিয়ে কম সময় এভাবে দিলে ভালো হয়, যে সরল ও কম সময়ের প্রয়োজন হয়। কম সময়ের প্রয়োজন হয়, অপেক্ষাকৃত কম সময়ের প্রয়োজন হয়। এই যে 2টা পার্থক্য হয়ে গেছে। তাহলে হচ্ছে এটা যদি আমার পরীক্ষার মধ্যে আসবে হচ্ছে খ নাম্বারে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন। এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে প্রথম পার্থক্য পেলাম পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের প্রয়োজন, আর অযৌন জননে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের প্রয়োজন না। আর হচ্ছে যে এই যৌন জননটা হচ্ছে জটিল এবং সময় সাপেক্ষ, আর অযৌন জনন হচ্ছে সরল এবং কম সময়ের প্রয়োজন। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা আসি, সেটা হচ্ছে এই যে দেখো, একটু আগে যে আমরা বুঝাইছিলাম এখানে যে যখন একটা দেহকোষের ভিতরে, বাবার একটা দেহকোষের ভিতরে 2n বিশিষ্ট দেহকোষের ভিতরে থেকে যখন জনন কোষ তৈরি হবে, n বিশিষ্ট জনন কোষ, এই যে বিভাজনটা হবে, এখানে কি বিভাজন হয়? এখানে হচ্ছে কি বিভাজন হয়? মিওসিস বিভাজন হয়। তার মানে যৌন জননের জন্য অবশ্যই মিওসিস বিভাজনের প্রয়োজন। একটা জিনিস মাথায় রাখো, যৌন জননের জন্য অবশ্যই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের প্রয়োজন। আর পুংগ্যামেট তৈরি হয় কিভাবে? পুংগ্যামেট তৈরি হয় কোন পদ্ধতিতে? মিওসিস বিভাজনের মাধ্যমে। তার মানে এই যে মিওসিস বিভাজন ছাড়া যৌন জনন সংঘটিত হবে না। ঠিক আছে? যৌন জননের জন্য অবশ্যই কি? মিওসিস বিভাজন দরকার। তাইলে হচ্ছে আমরা 3 নাম্বার পার্থক্য আমরা লিখতে পারি যে যৌন প্রজননের জন্য মিওসিস বিভাজন প্রয়োজন। কি বিভাজন প্রয়োজন? মিওসিস বিভাজন প্রয়োজন। এটা হচ্ছে একটা পার্থক্য। তাই আর অযৌন জননের জন্য কোন বিভাজন প্রয়োজন? আমরা দেখো তো,
অযৌন জনন যখন পড়লাম, আমরা যখন অযৌন প্রজনন পড়লাম, এই যে এখানে যে বিভাজনটা হয়েছে, এই বিভাজনটা কি মিওসিস ছিল, মাইটোসিস ছিল না অ্যামাইটোসিস ছিল? এটা হলো অ্যামাইটোসিস পদ্ধতি, দ্বিবিভাজন প্রক্রিয়া যেটা। তাহলে অ্যামাইটোসিস, এটা কি অযৌন প্রজনন ছিল, অ্যামাইটোসিস হয়েছে, তার মানে অযৌনর মধ্যে কি হবে, অ্যামাইটোসিস বিভাজন হবে। বা ধরো আমরা যে ওই যে গাছের উদাহরণটা দিলাম, যে শাখা কলম হইল, বা হচ্ছে মূলের মাধ্যমে বা পাতার মাধ্যমে যে প্রজনন সংঘটিত হইল, ওইটা হচ্ছে কি বিভাজন, মাইটোসিস বিভাজন। তাহলে অযৌন জননের মধ্যে হবে অ্যামাইটোসিস এবং মাইটোসিস, অযৌন প্রজননের মধ্যে কি হবে, অ্যামাইটোসিস এবং মাইটোসিস হয়। আর যৌন জননের জন্য অবশ্যই কি প্রয়োজন, মিওসিস বিভাজন প্রয়োজন। যেখানেই মিওসিস বিভাজন থাকবে বুঝতে হবে ওইখানে যৌন প্রজনন ঢুকছে, মিওসিস বিভাজন ছাড়া যৌন প্রজনন সম্ভব না। আচ্ছা, তাহলে হচ্ছে যে যৌন প্রজনন হচ্ছে মিওসিস বিভাজন প্রয়োজন, আর অযৌন প্রজননের জন্য কি বিভাজন, অ্যামাইটোসিস ও মাইটোসিস প্রয়োজন। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে 3 নাম্বার পার্থক্য, 3 নাম্বার বৈশিষ্ট্য আমার হয়ে গেছে। আচ্ছা, এর পরবর্তীতে যে আমরা যদি এখন পরবর্তীতে আসি, দেখো 4 নাম্বার বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই যে যৌন প্রজনন যেটা দেখলাম, যৌন প্রজনন হচ্ছে বাবা থেকে তৈরি হবে হলো পুংগ্যামেট বা পুংজনন কোষ, এবং মার যে টুয়ান বিশিষ্ট কোষ, এটার মধ্যে মিওসিস বিভাজন হলে হবে স্ত্রী জনন কোষ, স্ত্রী গ্যামেট। পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট যখন একত্রিত হবে এন মিলে 2n হবে। এই যে পদ্ধতিটা, এটা হলো যৌন জনন। এখানে কি হলো দেখো, বাবার এন, এই যে আমার যে শরীর, আমার শরীরের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম বা 46টা ক্রোমোজোম আছে, তার ভিতরে অর্ধেক ক্রোমোজোম আসছে আমার বাবা থেকে, অর্ধেক ক্রোমোজোম আসছে আমার মা থেকে। তার মানে আমার ভিতরে যত বৈশিষ্ট্য আছে, অর্ধেক হচ্ছে আমার বাবার, অর্ধেক হচ্ছে আমার মায়ের। তাহলে এই যে আমার ভিতরে বৈচিত্র্যতা আসছে, আমার ভিতরে কি আসছে, বৈচিত্র্যতা আসছে, কিছু কিছু বৈশিষ্ট্য বাবার আছে, কিছু কিছু বৈশিষ্ট্য মায়ের আছে। তাহলে এই যে যৌন জননের মাধ্যমে জীবের মধ্যে বৈচিত্র্যতা আসে, জীবের মধ্যে কি আসে, বৈচিত্র্যতা আসে। কিন্তু অযৌন জননের ক্ষেত্রে কিন্তু এই বৈচিত্র্যতা আসে না। কারণ হচ্ছে যে এই জীবটা যেমন বৈশিষ্ট্যের, এটাও ঠিক তেমন বৈশিষ্ট্যেরই হবে, কোনো চেঞ্জ নাই, এটাও ঠিক তেমন বৈশিষ্ট্যেরই হবে, কোনো চেঞ্জ নাই। কারণ এদের মধ্যে অন্য কোনোটা মিশ্রিত হয় নাই। যেমন আমি একটা গাছের শাখা কলম করছি, একটা আম গাছ, ল্যাংড়া আম গাছ বা ফজলি আম গাছ, ফজলি আমের একটা শাখা কলম করছি, ওই যে শাখা কলম থেকে যে গাছ হবে ওইটাও ফজলি আম হবে, সেম ক্যাটাগরির আমই হবে। কারণ ওদের মধ্যে বৈচিত্র্যতা আসে নাই, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় নাই, সেম বৈশিষ্ট্যটাই আছে। পাথরকুচি গাছের পাতা থেকে যত পাথরকুচি গাছ হবে ওই আগের গাছের মতোই হবে, কারণ এখানে কোনো বৈচিত্র্যতা আসে নাই। তাইলে আমরা বুঝতে পারলাম যৌন জননের মধ্যে বৈচিত্র্যতা আসে কেন, বাবার বৈশিষ্ট্য, বাবার কোষ মায়ের কোষ মিলে সন্তানের কোষ হয়, এই জন্য বৈচিত্র্যতা আসে। কিন্তু মিওসিস, এই যে অযৌন জননে কোনো ধরনের বৈচিত্র্যতা আসে না, কারণ এখানে দুইটা জীবের বৈশিষ্ট্য কি হয় না, মিশ্রিত হয় না। তাহলে হচ্ছে এটা হলো একটা পার্থক্য। আমরা বলতে পারি যে মিওসিস বিভাজনের মাধ্যম বা যৌন জনন পদ্ধতিতে জীবের মধ্যে বৈচিত্র্যতা আসে, জীবে কি আসে, বৈচিত্র্যতার সৃষ্টি হয়, বৈচিত্র্যতার সৃষ্টি হয়, জীবে বৈচিত্র্যতার সৃষ্টি হয়। আর অযৌন জনন পদ্ধতিতে জীবের বৈশিষ্ট্য অপরিবর্তনীয় থাকে, কোনো বৈচিত্র্যতার সৃষ্টি হয় না, বৈচিত্র্যতার সৃষ্টি হয় না। এই যে হচ্ছে গেল 4 নাম্বার পার্থক্য। এটা আর বেশি বড় করার দরকার নাই, এখন আমরা উদাহরণ দিয়ে দিতে পারি। 5 নাম্বারের ক্ষেত্রে আমরা উদাহরণ দিব যে যৌন জনের উদাহরণ সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীতে যৌন জনন সংঘটিত হয়। এটার উদাহরণ কি, উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী, যেমন হচ্ছে মানুষ,
মানুষ, তারপর হচ্ছে আম গাছ, আম গাছ, জাম গাছ, আমজাম, গরু ছাগল মহিষ ভেড়া, গরু ছাগল, এদের যে প্রজনন পদ্ধতি এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার যৌন জনন পদ্ধতি। সাধারণত আম গাছ, জাম গাছ এদের মধ্যে অযৌন জনন হয়। যদি বার্ডিং করা হয়, এই কাটিং করা যদি হয়, তাহলে আম গাছ, জাম গাছ এখানে লিখি না, যেহেতু এদের মধ্যে কি করা যায়, এদের মধ্যে অযৌনও করা যায়। সো আমরা তো বিতর্কিত মধ্যে যাব না। তো এই যে যেমন উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী, যেমন মানুষ, গরু, ছাগল, এভাবে দিয়ে দিলে হলো কিন্তু যৌন জনন। আর অযৌন জনন কাদের মধ্যে হয়? অযৌন জনন হয় হচ্ছে সাধারণত নিম্ন শ্রেণীর জীবে, সাধারণত নিম্ন শ্রেণীর জীবের মধ্যে সংগঠিত হয় হচ্ছে অযৌন প্রজনন। ঠিক আছে। আর কৃত্রিম পদ্ধতিতে যে প্রজননগুলা ঘটানো হয়, কৃত্রিম পদ্ধতিতে, তো কৃত্রিম পদ্ধতিতে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট দিয়েও প্রজনন করা যায়, ওইটা যৌন প্রজননের মধ্যে চলে যাবে। আর যেমন টিস্যু কালচার করা হয়েছে, একটা গাছের একটা টিস্যু থেকে অনেকগুলা চারা করা হয়েছে, তো এখানে তো পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট আসে নাই, অতএব এটা হচ্ছে অযৌন প্রজনন। সিম্পল জিনিস, পুং গ্যামেট স্ত্রী গ্যামেট আসলেই সেটা হচ্ছে যৌন প্রজনন, আর পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের বিষয় যদি না আসে তাহলে সেটা অযৌন প্রজনন। তাহলে এখান থেকে দেখো, একটা খ নাম্বার প্রশ্ন আমরা শিখলাম, বা একটা সংক্ষিপ্ত প্রশ্ন শিখলাম যে যৌন প্রজনন এবং অযৌন প্রজননের মধ্যে পার্থক্য লেখো। তাহলে পার্থক্য কি আসলো? পার্থক্য আসলো পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের প্রয়োজন হয়, অযৌন প্রজননে পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের প্রয়োজন হয় না। যৌন প্রজনন হচ্ছে জটিল ও সময় সাপেক্ষ, অযৌন প্রজনন হচ্ছে সরল ও কম সময় সাপেক্ষ। মিওসিস বিভাজনের মাধ্যমে যৌন প্রজননের সময় মিওসিস বিভাজনের প্রয়োজন হয়, অযৌন প্রজননের সময় অ্যামাইটোসিস ও মাইটোসিস বিভাজনের প্রয়োজন হয়। জীবের বৈচিত্র্যতার সৃষ্টি হয় যৌন প্রজননে, অযৌন প্রজননে কোনো ধরনের বৈচিত্র্যতার সৃষ্টি হয় না। উদাহরণ হচ্ছে উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যৌন প্রজনন হয়, যেমন মানুষের যে প্রজনন সেটা যৌন প্রজনন। আর অযৌন প্রজননের উদাহরণ হচ্ছে সাধারণত নিম্ন শ্রেণীর জীবে, যেমন হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, হ্যাঁ, এগুলোর ভিতরে অ্যামিবা, এদের মধ্যে অযৌন প্রজনন সংঘটিত হয়। তো এইভাবে আমি উদাহরণ দিয়ে দিলাম, মোটামুটি হয়ে গেল। এখন দেখো এখান থেকে আরও কোশ্চেন করা যায়। যেমন এমনিতে বলতে পারে যৌন প্রজনন বলতে কি বোঝায়, একটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে, বা হচ্ছে একটা খ নাম্বার প্রশ্ন দিতে পারে যে যৌন প্রজনন কি বা বলতে কি বোঝায়। আবার হচ্ছে অযৌন প্রজনন কি, একটা সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে, ক নাম্বার হইতে পারে, খ নাম্বার হইতে পারে। আবার একটা হচ্ছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে যে অযৌন প্রজনন কি বা অযৌন প্রজনন বলতে কি বোঝায়। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে যদি সংক্ষিপ্ত প্রশ্ন আছে তো এই যে এই 5টা পয়েন্ট বর্ণনা করলেই হবে। অযৌন প্রজনন আসলে এই 5টা পয়েন্ট বর্ণনা করব। যেমন ধরো যৌন প্রজনন আসছে, যৌন প্রজনন কি বা বলতে কি বোঝায়, তাহলে আমরা এই যে সরাসরি লিখে দিব যে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন সংঘটিত হয় তাকে যৌন প্রজনন বলা হয়। যৌন প্রজনন হচ্ছে জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। মিওসিস বিভাজনের মাধ্যমে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট হওয়ার মাধ্যমে প্রজনন সম্পন্ন হয়। যেহেতু পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মানে বাবা থেকে আসা অর্ধেক ক্রোমোজোম, অর্ধেক কোষ, এবং মা থেকে আসা অর্ধেক কোষ একত্রিত হয়ে নতুন জাইগোট কোষের সৃষ্টি হয়, তাই এই প্রক্রিয়ার মাধ্যমে জীবের বৈচিত্র্যতার সৃষ্টি হয়। উদাহরণ কি, সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীতে যৌন প্রজনন সংঘটিত হয়। এভাবে দিয়ে দিলে আমি 2-2 পাবো ইনশাআল্লাহ। আবার সেমভাবে যদি অযৌন প্রজননের বর্ণনা বা অযৌন প্রজননের বৈশিষ্ট্য, অযৌন প্রজনন বলতে কি বোঝায়, অযৌন প্রজনন কি, এই টাইপের প্রশ্ন আসলে এইভাবে আমরা দিয়ে দিব যে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন ছাড়া অন্য যে কোনো পদ্ধতিতে যে প্রজনন সংঘটিত হয় তাকে অযৌন প্রজনন বলা হয়। এই পদ্ধতিটি হচ্ছে অপেক্ষাকৃত সরল ও কম সময়ের প্রয়োজন হয়, এবং হচ্ছে সাধারণত অ্যামাইটোসিস ও মাইটোসিস পদ্ধতি বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন সংঘটিত হয়। এই প্রজননের সময় যেহেতু এখানে কোনো বৈচিত্র্যতার সৃষ্টি হয় না, যেহেতু একটা জীব থেকেই হচ্ছে বংশধরগুলো তৈরি হয়, তাই এর ভিতরে কোনো ধরনের বৈচিত্র্যতার সৃষ্টি হয় না। সাধারণত নিম্ন শ্রেণীর জীবের মধ্যে অযৌন প্রজনন সংঘটিত হয়, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট, তারপরে ছত্রাক,
হ্যাঁ, এদের অ্যামিবা অ্যান্টামিবা এদের প্রজনন হচ্ছে অযৌন প্রজনন। ব্যাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এক এক পাবো, দুয়ে দুই পাবো, সংক্ষিপ্ত প্রশ্ন হলে দুয়ে দুই পাবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। ওকে, আমরা হচ্ছে আচ্ছা আমরা ফুলের মধ্যে যাব, তার আগে হচ্ছে আমাদের আরও কয়েকটা বিষয় একটু পড়তে হবে। আমরা হচ্ছে অবশ্যই হচ্ছে আমরা ফুলে যাব, তার আগে এই পৃষ্ঠা থেকে আমাদের আরও কয়েকটা বিষয় একটু জানতে হবে। সো এটার জন্য হচ্ছে আমরা আর একটা পেজ ক্রিয়েট করে ফেলি। ওকে, এখান থেকে এটা যদি তোমরা রিডিং পড়ো আরও কয়েকটা বিষয় মাথার মধ্যে আসবে। এক নাম্বার হচ্ছে যেমন সহবাসী উদ্ভিদ, এটা মাথায় আসবে যে সহবাসী উদ্ভিদটা কি, এবং হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ। তা আমরা এখন এটা একটু পড়ার চেষ্টা করি যে সহবাসী উদ্ভিদ কি আর ভিন্নবাসী উদ্ভিদ কি। একটা হচ্ছে সহবাসী উদ্ভিদ, আর একটা হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ। ভিন্নবাসী উদ্ভিদ এটা তো জাস্ট অবশ্যই বুঝবো, বাট এটা একটা ক নাম্বার প্রশ্ন হইতে পারে। কত নাম্বার প্রশ্ন? ক নাম্বার প্রশ্ন। সহবাসী উদ্ভিদ এবং ভিন্নবাসী উদ্ভিদ, দেখো কিছু কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলার কোনো ছেলে মেয়ে হয় না, পুরুষ গাছ স্ত্রী গাছ নাই। যেমন আম গাছ, জীবনে দেখছো যে এটা পুরুষ গাছ না, স্ত্রী গাছ না। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলার কোনো পুরুষ স্ত্রী নাই। আবার কিছু কিছু গাছ আছে যেগুলা পুরুষ স্ত্রী ভেদ করা যায়, যেমন পেঁপে গাছ। পেঁপে গাছ কিছু হয় পুরুষ গাছ, আবার স্ত্রী গাছ হয়, ঠিক আছে। আবার যেমন ধর তাল গাছ, পুরুষ গাছ স্ত্রী গাছ আলাদা আলাদা আছে। তো এই যে যেগুলা গাছ হলো পুরুষ গাছ স্ত্রী গাছ আলাদা আলাদা হয়, এগুলা হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ। ভিন্নবাসী উদ্ভিদ যেমন হচ্ছে ধরো পেঁপে, পেঁপে, তারপর হচ্ছে তাল, এগুলা হচ্ছে ভিন্নবাসী, যেটা পুরুষ গাছ স্ত্রী গাছ আলাদা আলাদা হয়। আর যেটার কোনো পুরুষ গাছ স্ত্রী গাছ নাই সেটা হচ্ছে সহবাসী উদ্ভিদ। সিম্পল বিষয়। তার মানে এটাকে সহবাসী কেন বলা হয়? সহবাসী বলা হয় হচ্ছে যে পুরুষ ফুল আর স্ত্রী ফুল যদি একই গাছে তৈরি হয়, হ্যাঁ, এটা হচ্ছে সহবাসী উদ্ভিদ। বা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যদি একই গাছের বিভিন্ন ফুলের মধ্যে তৈরি হচ্ছে, একটা গাছের ভিতরেই একটা ফুলের মধ্যে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট বোধ থাকতে পারে। আবার একটা পুরুষ ফুল আর একটা স্ত্রী ফুল একই গাছের মধ্যে, পুরুষ ফুল হচ্ছে আলাদা, স্ত্রী ফুল হচ্ছে আলাদা, হ্যাঁ, বাট একটা ফুল থেকে আরেকটা ফুলের মধ্যে নিষেক হচ্ছে, পরাগায়ন হচ্ছে, যেটাই হোক সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সহবাসী উদ্ভিদ। যেমন ধরো লাউ গাছ চিন্তা করো, লাউ গাছের মধ্যে কিন্তু অনেকগুলা ফুল হয়, সব ফুলে কিন্তু লাউ ধরে না। কিছু আছে পুরুষ ফুল, কিছু আছে স্ত্রী ফুল। ওই পুরুষ ফুলের ভিতরে, এই স্ত্রী ফুলের ভিতরে লাউ ধরে, পুরুষ ফুলের ভিতরে কিন্তু লাউ ধরে না। তাইলে হচ্ছে যে বা কিন্তু একটা গাছই, একটা গাছের মধ্যে পুরুষ ফুলও আছে স্ত্রী ফুলও আছে। আবার যেমন ধরো জবা, জবা ফুল, জবা ফুলের একটা ফুলের মধ্যে পুং গ্যামেটও আছে স্ত্রী গ্যামেটও আছে, মানে ওই ফুলের মধ্যে কোনো পুরুষ ফুল স্ত্রী ফুল নাই, প্রত্যেকটা ফুলই হচ্ছে উভয়লিঙ্গী ফুল, ঠিক আছে। ওইটার মধ্যে পুং গ্যামেটও তৈরি হয়, স্ত্রী গ্যামেটও তৈরি হয়। এগুলা সব হলো সহবাসী উদ্ভিদ, ঠিক আছে। যে গাছের মধ্যে একটা গাছের মধ্যে পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা আলাদা হচ্ছে, আবার আর একটা গাছের মধ্যে কোনো পুরুষ ফুল স্ত্রী ফুল নাই, সবগুলোর মধ্যে পুং গ্যামেটও আছে স্ত্রী গ্যামেটও আছে। তো একলিঙ্গী ফুল উভয়লিঙ্গী ফুল এগুলো সবই কি, সবই হচ্ছে সহবাসী উদ্ভিদ। কারণ একটা গাছ আমি যদি লাগাই, একটা গাছ যদি আমি লাগাই তাহলে আমি নিশ্চিত যেটার মধ্যে পরাগায়ন হবে, হ্যাঁ ফল পাবো। কারণ হয় পুরুষ ফুল, এর মধ্যে পুরুষ ফুলও হবে স্ত্রী ফুলও হবে, কোনো সমস্যা নাই। আবার হচ্ছে যে অথবা যদি উভয়লিঙ্গী হয় তাহলে তো আর কোনো কথা নেই, একটা ফুল হইলে ওখান থেকে পুং গ্যামেট থেকে স্ত্রী গ্যামেটের মধ্যে নিষেক হয়ে যাবে, সিম্পল। তাহলে সহবাসী উদ্ভিদ কি? যেমন আম গাছ, জাম গাছ, লাউ গাছ, কুমড়া গাছ, হ্যাঁ, জবা ফুল, এগুলা সহবাসী উদ্ভিদ, যেগুলা হচ্ছে যেটার ভিতরে যেই একটা গাছের মধ্যে পুরুষ ফুলও আছে স্ত্রী ফুলও আছে, সহবাসী উদ্ভিদ। আর ভিন্নবাসী উদ্ভিদ কোনটা?
যেটা একটা গাছের মধ্যে যদি পুরুষ ফুল হয় তাহলে ওই গাছে শুধু সব পুরুষ ফুলই হবে, ওখানে আর স্ত্রী ফুল হবে না, মানে ওই গাছটা হলো পুরুষ গাছ। যেমন তাল গাছ, পুরুষ গাছে তো তাল ধরে না, কারণ ওই গাছটা হলো পুরুষ গাছ, আর তাল ধরে শুধু স্ত্রী গাছের মধ্যে। তার মানে যেটা পুরুষ গাছ স্ত্রী গাছ সেপারেট করা যায়, একটা গাছের মধ্যে ফুল হলে শুধু পুরুষ ফুলই হয়, আর একটা গাছের মধ্যে ফুল হলে শুধু স্ত্রী ফুলই হয়, সেই গাছগুলো হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ। তা আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এটার সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? সংজ্ঞা দিতে পারি, সহবাসী উদ্ভিদ কি? যে সকল উদ্ভিদে পুরুষ ফুল বা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একই উদ্ভিদে সৃষ্টি হয় বা একই গাছের সৃষ্টি হয়, যে সকল উদ্ভিদে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট একই গাছের সৃষ্টি হয় বা একই উদ্ভিদের সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? তাকে হচ্ছে সহবাসী উদ্ভিদ বলা হয়। আবার যে সকল উদ্ভিদে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট আলাদা আলাদা গাছের মধ্যে সৃষ্টি হয়, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? ভিন্নবাসী উদ্ভিদ বলা হয়। ওকে, আচ্ছা, এই যে সহবাসী গেল, ভিন্নবাসী গেল, এর পরবর্তীতে আমরা আরও কয়েকটা জিনিস আমরা পাবো, যেমন হচ্ছে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, জাইগোট, কত ধরনের কোষ পাওয়া যায়। কোষ হচ্ছে 3 ধরনের কোষ পাওয়া যায়। একটা হচ্ছে 2n বিশিষ্ট কোষ, যেটা এটার নাম হচ্ছে দেহকোষ। এটার নাম হচ্ছে কি? দেহকোষ। এটা যেহেতু ক্রোমোজোম সংখ্যা 2n, তাই এটাকে বলা হয় ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ। আবার হচ্ছে এই 2n বিশিষ্ট দেহকোষের মধ্যে যদি মিওসিস বিভাজন হয়, তখন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, পুং গ্যামেট তৈরি হয় বা স্ত্রী গ্যামেট তৈরি হয়। এই n বিশিষ্ট কোষ, এগুলো হচ্ছে জনন কোষ, মিওসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয়, জনন কোষ। যেহেতু এখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অর্ধেক, এগুলাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষ। এবং হচ্ছে আরও এক ধরনের কোষ সৃষ্টি হয়, সেটাকে ট্রিপ্লয়েড কোষ বলা হয়, শস্য কোষ বলা হয়। এই অধ্যায়ের মাঝামাঝির দিকে গিয়ে আমরা হচ্ছে এটা পাবো, যখন উদ্ভিদের নিষেক পড়ব, দ্বিতীয় লেকচারের মধ্যে এটা আমরা পাবো। তা আরও এক ধরনের কোষ আছে, যে কোষটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 3n বিশিষ্ট। ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কি? 3n বিশিষ্ট। এই ধরনের কোষগুলাকে বলা হয় শস্য কোষ। এই ধরনের কোষগুলাকে বলা হয় শস্য কোষ। আর যেহেতু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 3n থাকে, 3 গুণ থাকে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ট্রিপ্লয়েড কোষ। এগুলাকে বলা হয় হচ্ছে ট্রিপ্লয়েড কোষ। তাহলে হচ্ছে এই মোটামুটি যে এই যে তোমার প্রজননের ধারণা ও গুরুত্ব, এই টপিক থেকে এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখব। এক নাম্বার হচ্ছে তোমার প্রজনন কাকে বলে, এই যে জীবের প্রজননের ধারণা ও গুরুত্ব, এটা তো জাস্ট রিডিং পড়বো অবশ্যই। রিডিং পড়ার পরে এখান থেকে যে কোশ্চেনগুলো আমরা পাইলাম, সেটা হলো প্রজনন কাকে বলে, প্রজননের প্রকারভেদ, যৌন প্রজনন কি, অযৌন প্রজনন কি, তারপরে আমরা পাইলাম হচ্ছে যৌন প্রজনন অযৌন প্রজননের মধ্যে পার্থক্য এবং সেপারেটলি বর্ণনা। এরপরে আমরা জানলাম সহবাসী উদ্ভিদ কি, ভিন্নভাষী উদ্ভিদ কি, তারপরে হচ্ছে আমরা জানলাম ডিপ্লয়েড কোষ কি, হ্যাপ্লয়েড কোষ কি, ট্রিপ্লয়েড কোষ কি। তাহলে ডিপ্লয়েড কোষ হচ্ছে যে কোনো জীবের দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড কোষ, ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n বিশিষ্ট থাকে, জোড় সংখ্যক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষ, জোড় সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ। আর n হচ্ছে বিজোড় সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ বা অর্ধেক ক্রোমোজোম সংখ্যক কোষ, যেগুলা সাধারণত জনন কোষ, যেগুলা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। আর ট্রিপ্লয়েড কোষ কোনটা? শস্য কোষ। এটা উদ্ভিদের ক্ষেত্রে ট্রিপ্লয়েড কোষ সৃষ্টি হয়, যেটা সম্বন্ধে আমরা আরও বিস্তারিত জানতে পারবো আমাদের লেকচার 3-তে। আচ্ছা, এখন যে আমাদের টপিক সেটা হলো প্রজনন অঙ্গ, বিশেষ করে ফুল সম্বন্ধে আমরা ধারণা লাভ করব। ফুল, তো প্রথম যে কথা সেটা হচ্ছে ফুলের সংজ্ঞা, ফুল কাকে বলে, এটা হলো প্রথম কথা, যে ফুল কাকে বলে। প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত বিটপকে ফুল বলা হয়। প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত বিটপকে ফুল বলা হয়। ফুল কাকে বলে? প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত বিটপকে ফুল বলা হয়। এই যে দেখো,
প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত বিটপ। রূপান্তরিত বিটপ মানে কি? রূপান্তরিত বিটপ যেমন হচ্ছে এই যে রূপান্তরিত বিটপ, বা এটাকে বলছে হলো শুট। বিটপকে ফুল বলে, ফুল বলে। এখন কথা হচ্ছে এই যে বিটপটা কি? বিটপ মানে হচ্ছে পাতা। বিটপ মানে কি? বিটপ মানে হচ্ছে পাতা। বিটপ বা হচ্ছে শুট, এটা বলতে একেবারে এক্স্যাক্টলি পাতা না, এটা হলো উদ্ভিদের বায়ব অংশ। উদ্ভিদের যে অংশটা মাটির উপরে থাকে এই অংশটাকেই শুট বলা হয়। যেমন এটা পাতা হইতে পারে, শাখা হইতে পারে, ফুলের কুঁড়ি হইতে পারে, হ্যাঁ, যেটাই হোক, যে অংশটা মাটির উপরে থাকে, হ্যাঁ, এই অংশটাই হচ্ছে শুট বা বিটপ। তাহলে মাটির উপরে, উদ্ভিদের মাটির উপরে থাকা যে কোনো অংশ পরিবর্তিত, রূপান্তরিত হয়ে ফুলের সৃষ্টি হয়। এগুলো উদ্ভিদ ভেদে এগুলো ডিফারেন্ট হইতে পারে। যেহেতু স্বাভাবিকভাবে আমরা যে উদ্ভিদগুলো চিনি, এরকম পানির ভিতরে উদ্ভিদ আছে, ওদের বৈশিষ্ট্য তো এক হবে না। এই জন্য সবই একই ধাঁচে চিন্তা করলে হবে না। তাইলে সহজ ভাষায় যদি বলতে পারি, আমরা পাতায় বেশিরভাগ ক্ষেত্রে হয়, 90% ক্ষেত্রে ধরো পাতায় রূপান্তরিত হয়ে ফুল হয়। তাহলে বিটপকে আমরা বলতে পারি হলো পাতা, পাতা। তাহলে প্রজননে অংশগ্রহণকে, তাহলে ফুলের শর্ত কি? ফুলের শর্ত অবশ্যই ফুল কি করবে? প্রজননে অংশগ্রহণ করবে, এটা হলো কথা। তাইলে প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত পাতা, মানে একটা পাতা রূপান্তরিত হবে, রূপান্তরিত হয়ে সেটা কি করবে? প্রজননে অংশগ্রহণ করবে, এটাই হচ্ছে ফুল। তাহলে ফুল কাকে বলে? প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত পাতাকে ফুল বলা হয়। 1 নাম্বার সংজ্ঞা ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে ফুলের প্রকারভেদ। ফুলের প্রকারভেদ, এখান থেকে অনেকগুলা টপিক চলে আসবে যে প্রকারভেদের মধ্যে বিভিন্ন ভাগে এটাকে হচ্ছে ভাগ করা যায়। ফুলের প্রকারভেদটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। তো একটা ফুলের কয়টা বৈশিষ্ট্য থাকে, কয়টা স্তবক থাকে? একটা আদর্শ ফুলের 5টা স্তবক থাকে। কয়টা স্তবক থাকে? 5টা স্তবক। কি কি? প্রথমে থাকে হচ্ছে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ, তারপরে হচ্ছে বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। তাহলে একটা আদর্শ ফুলের কয়টা বৈশিষ্ট্য থাকে? 5টা বৈশিষ্ট্য থাকে, 5টা অংশ থাকে। পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। তাহলে এই স্তবকের ওপর ভিত্তি করে, কিসের ওপর ভিত্তি করে? স্তবকের ওপর ভিত্তি করে, যে এই সবগুলো উপাদান আছে কি না সেটার ওপর ভিত্তি করে ফুলকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সম্পূর্ণ ফুল আর একটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। তাহলে প্রকারভেদ যদি করবো, আমরা তো বলছিলাম যে কোনো কিছুর প্রকারভেদ আসুক, যেটার প্রকারভেদই বলুক, আমাকে আগে বৈশিষ্ট্য ইন্ডিকেট করে দিতে হবে যে প্রকারভেদটা কিসের ওপর ভিত্তি করে করব। তাহলে এখানে যে প্রথম যে প্রকারভেদটা আমরা করলাম সেটা কিসের ওপর ভিত্তি করে? স্তবকের ওপর ভিত্তি করে, স্তবকের ওপর ভিত্তি করে, স্তবকের ওপর ভিত্তি করে ফুল কয় প্রকার? ফুল হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে সম্পূর্ণ ফুল, আর একটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। তাহলে দেখো এখান থেকে আবার ক নাম্বার প্রশ্ন আসবে যে সম্পূর্ণ ফুল কাকে বলে? ক নাম্বার প্রশ্ন। আবার ক নাম্বার প্রশ্ন আসবে অসম্পূর্ণ ফুল কাকে বলে? তাহলে সম্পূর্ণ ফুল কি? যে ফুলের মধ্যে এই যে ফুলের যে 5টা উপাদান বা 5টা বৈশিষ্ট্য, এই 5টা বা 5টা স্তবক কিসের ওপর ভিত্তি করে করছে? স্তবকের ওপর ভিত্তি করে। তাহলে যে ফুলের মধ্যে ফুলের 5টি স্তবকই বিদ্যমান থাকে
সেই ফুলটাকে কি বলা হয়? সম্পূর্ণ ফুল বলা হয়। আর যে ফুলের মধ্যে কোনো একটি স্তবকের অনুপস্থিতি লক্ষ্য করা যায় তাকে কি বলা হয়? অসম্পূর্ণ ফুল বলা হয়। তাহলে সম্পূর্ণ ফুল কি? যে ফুলের ভিতরে ফুলের 5টি স্তবক, পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এই 5টি স্তবকই লক্ষ্য করা যায়, সেই ফুলটাকে সম্পূর্ণ ফুল বলা হয়। আর যে ফুলের মধ্যে ফুলের কোনো একটি স্তবকের অনুপস্থিতি লক্ষ্য করা যায় তাকে অসম্পূর্ণ ফুল বলে। তাহলে সম্পূর্ণ ফুলের উদাহরণ কি? আমরা উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে জবা। যেমন হচ্ছে কি? জবা। জবা হচ্ছে একটা সম্পূর্ণ ফুল। কারণ কি? কারণ জবার ভিতরে সবগুলা অংশই আছে, সবগুলা অংশই আছে। তাহলে সম্পূর্ণ ফুলের একটা উদাহরণ কি? যেমন হলো জবা বা হচ্ছে ধুতুরা। তোমরা হচ্ছে এই ধুতুরা ফুল তোমরা চিনো কি, দেখছো কি না জানি না। ধুতুরা ফুল খুবই বিষাক্ত, খুবই বিষাক্ত। ধুতুরা ফুল দিয়ে খেলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধুতুরা গাছের একটা বীজ হয়, এমনি দেখবা জঙ্গলের মধ্যে, রাস্তার পাশে, ঝোপঝাড়ের মধ্যে এই ধুতুরা গাছ হয়। ধুতুরা গাছ একটু ভালো করে দেখবা। এই ধুতুরা গাছের যে পাতা, এই ধুতুরা গাছের পাতা খাইলে বা শাকের মতো করে রান্না করে খাইলে মানুষের যে মদ খাওয়ার পরে যেমন আবুল তাবুল করে প্যান্টেন খুলে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, সেমভাবে ধুতুরা পাতা খাইলে ল্যাংটা হয়ে আবুল তাবুল করে। ঠিক আছে? আর ধুতুরার ফুল খুবই বিষাক্ত। আর ধুতুরার যে গোটা আছে, ছোট 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 বীজ হয়, এই যে কাটা কাটা বীজ, এটা খাইলে মানুষ মরেও যেতে পারে, খুবই বিষাক্ত। তো এই যেগুলো হচ্ছে সম্পূর্ণ ফুল। তাহলে এখন দেখো, এখানে একটা প্রশ্ন দিতে পারে, এখানে একটা খ নাম্বার প্রশ্ন দিতে পারে। তো প্রশ্নটা কি হতে পারে? প্রশ্ন দিতে পারে যে জবা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন? জবা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন? বা ধুতুরা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন? যেমন অসম্পূর্ণ ফুলের উদাহরণ কি? যেমন লাউ গাছের ফুল, যেমন হচ্ছে লাউ ফুল। লাউ ফুল কি? একটা অসম্পূর্ণ ফুল। কেন? কারণ লাউ ফুল পুরুষ ফুল, স্ত্রী ফুল আলাদা হয়। যেটা স্ত্রী ফুল সেখানে স্ত্রী স্তবক আছে কিন্তু পুংস্তবক নাই। আর যেটা পুরুষ ফুল ওখানে পুংস্তবক আছে কিন্তু স্ত্রী স্তবক নাই। তাহলে সম্পূর্ণ ফুল হওয়ার শর্ত কি? এই 5টা স্তবকই থাকতে হবে, 5টা স্তবকই থাকতে হবে। তাহলে হচ্ছে ফুলের ভিতর যে 5টা স্তবক আছে, এই 5টা স্তবকের মধ্যে 5টাই যদি থাকে তাহলে সেটা সম্পূর্ণ ফুল। কোনো একটা অনুপস্থিত থাকলে অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে জবা, ধুতুরা, এগুলা হচ্ছে সম্পূর্ণ ফুলের উদাহরণ। আর অসম্পূর্ণ যে যে ফুলগুলা পুরুষ ফুল, স্ত্রী ফুল আলাদা আলাদা হয়, এগুলো সবই অসম্পূর্ণ ফুল। ঠিক আছে? আচ্ছা, তাইলে জবাকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন? তাহলে আমরা প্রথমে এটার জন্য এটা আনসারের জন্য প্রথমে হচ্ছে আমরা সম্পূর্ণ ফুলের সংজ্ঞা দেব। যে ফুলের মধ্যে ফুলের প্রতিটি স্তবকই বিদ্যমান থাকে সেই ফুলটাকে, বা হচ্ছে যে ফুলের মধ্যে ফুলের 5টি স্তবকের মধ্যে 5টি স্তবকই বিদ্যমান থাকে সেই ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয়। আমরা যদি জবা ফুলের দিকে লক্ষ্য করি তাহলে জবা ফুলের ভিতরে পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এই 5টি স্তবকই বিদ্যমান থাকে, তাই জবা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয়। সিম্পল জিনিস। যেমন প্রশ্ন আসছে লাউ ফুলকে অসম্পূর্ণ ফুল বলা হয় কেন? তাহলে লাউ ফুলকে কেন অসম্পূর্ণ ফুল বলা হয়? আমরা অসম্পূর্ণ ফুলের সংজ্ঞা দেব। যে ফুলের ভিতরে ফুলের 5টি স্তবকের কোনো একটি অনুপস্থিত থাকে সেই ফুলটাকে অসম্পূর্ণ ফুল বলা হয়। লাউ ফুলের দিকে লক্ষ্য করলে দেখা যাবে লাউ ফুলগুলো স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা হয়। অর্থাৎ লাউ ফুলের মধ্যে পুষ্পাক্ষ, বৃতি, দল থাকলেও পুরুষ ফুলের মধ্যে শুধু পুংস্তবক থাকে, তবে স্ত্রী স্তবক থাকে না। আবার স্ত্রী ফুলের মধ্যে স্ত্রী স্তবক থাকে কিন্তু পুংস্তবক থাকে না। এই যে 5টি স্তবকের কোনো একটি অনুপস্থিতি লক্ষ্য করলে সেটাকে অসম্পূর্ণ ফুল বলা হয়, তাই লাউ ফুলকে অসম্পূর্ণ ফুল বলা হয়। এটা হলো সিম্পল জিনিস। এখন উদাহরণ যেটাই দেখ, যে এটাকে সম্পূর্ণ কেন বলা হয়, অসম্পূর্ণ কেন বলা হয়, আশা করি পারবা। আচ্ছা, এটা গেল হচ্ছে কি স্তবকের ওপর ভিত্তি করে। এখন যদি আমরা এই বোটার ওপর ভিত্তি করে করি, বৃন্তের ওপর ভিত্তি করে, বৃন্তের ওপর ভিত্তি করে, তো বৃন্ত হচ্ছে কি? বৃন্ত হচ্ছে ফুলের বোটা। ফুলের বোটা,
ফুলের বোটার ওপর ভিত্তি করে ফুল হচ্ছে কয় প্রকার? ফুল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সবৃন্তক ফুল আর একটা হচ্ছে অবৃন্তক ফুল। একটা হচ্ছে সবৃন্তক ফুল, আর একটা হচ্ছে কি অবৃন্তক ফুল। অবৃন্তক ফুল। তো সবৃন্তক ফুল মানে কি? বোটাযুক্ত ফুল। যে সব ফুলের বোটা আছে তারা সবাই হচ্ছে সবৃন্তক ফুল। জবা ফুলের বোটা আছে, ধুতরা ফুলের বোটা আছে, লাউ ফুলের বোটা আছে, গোলাপের বোটা আছে। তো যত ফুলের বোটা আছে তারা সবই হচ্ছে সবৃন্তক ফুল। গোলাপ, ঠিক আছে। এখন হচ্ছে যে এখন আরো যত ফুলের নাম তুমি পারো, যত ফুলের বোটা আছে সবই হচ্ছে সবৃন্তক ফুল। তো যেহেতু সব ফুলেরই বোটা আছে, কিন্তু কিছু কিছু দুই একটা ফুল আছে যেগুলোর বোটা নাই। বইয়ের মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে, হাতিসুর। এই হাতিসুর হচ্ছে অবৃন্তক ফুল, এটা মনে রাখবা। হাতিসুর গাছটাও খুবই উপকারী, খুবই উপকারী। মানুষের যত রোগ আছে, তোমার ভিতরে যত রোগ, মানুষের ভিতরে যত রোগ, এটা দেখবা যে আশেপাশের যে গাছগাছলাগুলা যেগুলো আছে এগুলার ভিতরেই ওই রোগগুলা শেফা আছে। মানে কি যে অদ্ভুত করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে। যেমন মানুষের ভিতরে, যেমন বাঙালিদের যে রোগ, ওই যে অঞ্চলের মানুষ যেখানে বাস করে ওই অঞ্চলের আশেপাশে যে গাছপালা আছে ওগুলার ভিতর থেকে ওই চিকিৎসা হয়ে যায়। যেমন সৌদি আরবের মানুষের রোগের ভিতরে যদি চিকিৎসা হয়, সৌদি আরবে যে গাছপালাগুলো হয় ওইটার ভিতর থেকে নির্যাস করে চিকিৎসা দিলে ওই রোগগুলো ভালো হবে। আবার বাঙালি, যেমন তোমার যে রোগ, মানুষের যে রোগ, তোমার যে কোনো রোগ হয়েছে, তোমার আশেপাশে গাছপালা থেকে ভেষজ চিকিৎসার মাধ্যমে সেই রোগ সেরে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা গাছের মধ্যে অসংখ্য নিয়ামত দিছে এবং খুবই উপকারী, খুবই উপকারী। বিশেষ করে একটা ফল আছে হর্তকি। হর্তকি একটা ফল, তুমি যদি প্রতিদিন একটা করে হর্তকি খেতে পারো, মানে এটা যে কি উপকারী, মাথা নষ্ট। এটাকে মানে কি বলা হয়, এটা হচ্ছে মানে মানুষকে অমরত্ব দিতে পারে, এরকম অনেকটা। এরকম অমরত্ব বলতে কি, সারা জীবন শক্তিশালী থাকবে, এরকম ফল হচ্ছে হর্তকি। খুবই মানে খাওয়া যায় না, বাট কষ্ট করে খাইতে হবে আর কি। তারপরে এই যে হাতিসুর, বিশেষ করে এটার যে শেকড় আছে, তারপরে আরও যত, বিশেষ করে যেমন ধরো সজনা পাতা যেটা, তারপরে নিম পাতা, এগুলা খুবই উপকারী, খুবই উপকারী। জাস্ট পরিবেশের মধ্যে থাকা। তারপরে আরও অনেক উদ্ভিদ আছে। তুমি আসলে এই পরিবেশে যত উদ্ভিদ হয় কোনোটাই ফেলে দেওয়ার মতো না, প্রত্যেকটার কোনো না কোনো গুণাগুণ আছে। তাহলে সবৃন্তক ফুল কি? যে ফুলগুলার বৃন্তযুক্ত হয়, বোটাযুক্ত হয়, এগুলাকে সবৃন্তক ফুল বলা হয়। অবৃন্তক ফুল কি? যে ফুলগুলার বোটা হয় না, সেটাকে অবৃন্তক ফুল বলা হয় বা হাতিসুর বলা হয়। হাতিসুর, আচ্ছা গেল। এটা হচ্ছে বৃন্তের অবস্থার ওপর ভিত্তি করে। আচ্ছা, আমরা এবার হচ্ছে লিঙ্গের ওপর ভিত্তি করে ফুলের প্রকার ভেদ করতে পারি। কিসের ওপর ভিত্তি করে? লিঙ্গের ওপর ভিত্তি করে। তো লিঙ্গের উপর ভিত্তি করে যদি আমরা ফুলের প্রকার ভেদ করি, তাহলে হচ্ছে সেটা হচ্ছে কি দাঁড়ায়? একলিঙ্গ ফুল এবং উভয়লিঙ্গ ফুল। না, তিন প্রকার হয়, একলিঙ্গ ফুল, উভয়লিঙ্গ ফুল এবং হচ্ছে ক্লিপ ফুল। তাহলে হচ্ছে এখানে এটা আমরা লিখি যে লিঙ্গের ওপর ভিত্তি করে, লিঙ্গের ওপর ভিত্তি করে ফুল হচ্ছে কত প্রকার হয়? ফুল হচ্ছে তিন প্রকার হয়, একলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লিপ ফুল। একলিঙ্গ, উভয়লিঙ্গ এবং হচ্ছে ক্লিপ ফুল। তাহলে একলিঙ্গ ফুল কোনটা, উভয়লিঙ্গ ফুল কোনটা, ক্লিপ ফুল কোনটা, এটা মনে রাখো। একলিঙ্গ ফুল, যেসব ফুলগুলা পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা আলাদা হয়, এগুলা সবই একলিঙ্গ ফুল। যেসব ফুল পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা আলাদা হয়, পেঁপের পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা আলাদা হয়, একলিঙ্গ ফুল। তাল গাছ পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা আলাদা হয়, একলিঙ্গ ফুল।
তারপরে হচ্ছে যেমন লাউ গাছ পুরুষ পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা আলাদা হয়, কুমড়ার গাছ পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা আলাদা হয়, একলিঙ্গ ফুল। আর যে সকল ফুলের মধ্যে একই ফুলের মধ্যে পুংস্তবকও থাকে স্ত্রীস্তবকও থাকে সেটা হচ্ছে উভয়লিঙ্গ ফুল। যেমন জবা ফুল, ধুতুরা ফুল, যত সম্পূর্ণ ফুল আছে সব হচ্ছে উভয়লিঙ্গ, সব হচ্ছে কি উভয়লিঙ্গ। সম্পূর্ণ ফুল মানে তার 5টা স্তবকই আছে, তার মানে পুংস্তবক আছে স্ত্রীস্তবক আছে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে উভয়লিঙ্গ ফুল। আর ক্লিপ ফুল, যে ফুলের ভিতরে পুংস্তবকও নাই স্ত্রীস্তবকও নাই, সেই ফুলটাকে কি বলা হয়? ক্লিপ ফুল বলা হয়। যেমন ক্লিপ ফুলের একটা উদাহরণ হচ্ছে কলাবতী ফুল। কলাবতী ফুল, এটা একটু মনে রাখবা। তাহলে ক্লিপ ফুলের উদাহরণ কি? কলাবতী ফুল। এই ফুলের মধ্যে পুংস্তবকও থাকে না স্ত্রীস্তবকও থাকে না। এখন তোমরা কইতে পারো তাহলে এদের মধ্যে প্রজনন কেমনে হয়, এরা বংশবৃদ্ধি কেমনে করে? ওই যে বলছিলাম যে সব বংশবৃদ্ধি, যেমন কলা গাছের বংশবৃদ্ধি কি কলার বীজ থেকে হয়? কলার বীজ থেকে কয়টা গাছ হয়? ওই যে গাছের নিচে যে মোতা বের হয়, গাছের যে মোথা আছে ওইখান থেকে চারা বের হয়, ওই চারা থেকে কলা গাছ হয়, ঠিক আছে। কলার যে বীজ আছে ওইটা থেকে কিন্তু সাধারণত হয় চারা, কলা গাছ হয়। তবে ওইটার উপর নির্ভরশীল না, ওইটা দরকার নাই আমার। সবসময় কলা হলো ওই মোথার পরে যে চারা বেরোয় ওইটা দিয়ে কলার গাছের বাগান করা হয় আর কি। তো এটা হচ্ছে যেমন হলো আলুর ফুল হয় গ্যামেট হয় উৎপন্ন হবে, ওইটা দিয়ে কি আলু চাষ করে? না, আলু চাষ করে যে আলু যেগুলো আছে এগুলোই কেটে কেটে চোখগুলা কেটে কেটে ওইগুলো লাগায় দেয়, ঠিক আছে। এরকম। তাইলে যদি কোনো ফুলের ভিতরে পুংস্তবক থাকে স্ত্রীস্তবক থাকে না, বা শুধু পুংস্তবক এবং স্ত্রীস্তবক এই দুইটার ভিতরে শুধু কি থাকে? শুধু একটা স্তবক থাকে, হয় পুংস্তবক অথবা স্ত্রীস্তবক থাকে, তাহলে সেই ফুলগুলাকে একলিঙ্গ ফুল বলা হয়। যেমন লাউ ফুল, কুমড়া ফুল, একলিঙ্গ ফুল। উভয়লিঙ্গ ফুল, যে ফুলের ভিতরে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়েই থাকে, সেই ফুলটাকে কি বলা হয়? উভয়লিঙ্গী ফুল বলা হয়। আর ক্লিপ ফুল কোনটা? যে ফুলের ভিতরে পুংস্তবক এবং স্ত্রীস্তবক কোনোটিই থাকে না, তাকে ক্লিপ ফুল বলা হয়। যেমন হচ্ছে কি কলাবতী, বা হচ্ছে এমনিতে একটা ফুল কোনো কারণে প্রতিবন্ধী হওয়ার কারণে, জেনেটিক্যালি প্রবলেম হওয়ার কারণে পুংস্তবকও হয় না স্ত্রীস্তবকও হয়নি, তাহলে ওই ফুলটাকে আমরা কি বলবো? ক্লিপ ফুল বলবো। আচ্ছা, তো এখান থেকে মোটামুটি এই যে প্রজননের যে প্রজনন অংশগ্রহণকারী উদ্ভিদ প্রজননের যে অঙ্গ ফুল, তাহলে ফুল রিলেটেড আমরা অনেক তথ্য আমরা জেনে ফেলছি। 1 নাম্বার জানলাম হলো ফুলের সংজ্ঞা। প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত বিটপকে ফুল বলা হয়। বিটপ বলতে কি বোঝায়? সাধারণত পাতা, তবে এমনিতে শুট যেটা, এটা হচ্ছে যে উদ্ভিদের মাটির উপরে যে অংশটা থাকে এগুলা প্রত্যেকটা অংশই হলো বিটপ বা হচ্ছে শুট। আর ফুলের প্রকারভেদ স্তবকের ওপর ভিত্তি করে 2 প্রকার, সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল। বৃন্তের ওপর ভিত্তি করে 2 প্রকার, সবৃন্তক ফুল, অবৃন্তক ফুল। লিঙ্গের ওপর ভিত্তি করে 3 প্রকার, একলিঙ্গ ফুল, উভয়লিঙ্গ ফুল এবং হচ্ছে ক্লিপ ফুল। তো আমরা এখন হচ্ছে ফুল আঁকা শিখবো, সুন্দর করে একটা ফুল আঁকা শিখবো। আমার সাথে সাথে তোমরা ফুল আঁকা শিখো। আমি একটু কালার করার চেষ্টা করবো, বাট তোমরা পেন্সিলে আঁকবা, যেহেতু পরীক্ষার মধ্যে পেন্সিলে আঁকতে হবে। তো ফুল আঁকবো, ফুল আঁকার জন্য আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে যে বোটা দিব, এই যে বোটা দিলাম, এটা হচ্ছে ফুলের বোটা, ঠিক আছে। তো ফুলের বোটা যেটা, তো ফুলের বোটাটা হচ্ছে ফুলের বোটার যে অগ্রভাগ, ফুলের বোটার অগ্রভাগ এটা একটু স্ফীত হয়, ফুলের বোটার অগ্রভাগ একটু স্ফীত হয়ে যায়, এই যে একটু স্ফীত হয়, স্ফীত হয়ে গোলাকার মোটা একটা অংশের সৃষ্টি করে। এই যে এই অংশটাই হচ্ছে কি পুষ্পাক্ষ। তার মানে ফুলের বোটার যে অগ্রভাগটা একটু স্ফীত হয়ে মোটা হয়, এই যে এটা হচ্ছে পুষ্পাক্ষ, এটা হলো পুষ্পাক্ষ। একটা জিনিস ভালোভাবে খেয়াল করবে, একটু ফাঁপা হয়, এটা গোলাকার হয়, ফাঁপা হয়, এবং বোটা কিন্তু ফুলের অংশ না, ফুলের অংশ হচ্ছে এটা, পুষ্পাক্ষ হলো ফুলের অংশ। এখান থেকে ফুলটা শুরু হলো, এখান থেকে না, ফুলটা শুরু হলো এখান থেকে। তাহলে যে স্তবকের মাধ্যমে ফুলটা শুরু হলো এটাই হচ্ছে পুষ্পাক্ষ। আর যে 4টা স্তবক আছে এগুলো সবই এই পুষ্পাক্ষের উপরে অবস্থান করবে,
ঠিক আছে, আর সবগুলা স্তবক এই পুষ্পাক্ষের উপরে অবস্থান করবে। মানে পুষ্পাক্ষ হলো ফুলের ভিত্তি, সবার নিচে থাকে। একটা বিল্ডিং এর ওই কি বলে বেসমেন্ট, যেটার উপরে পুরা বিল্ডিংটা দাঁড়ায় থাকে, এরকম পুষ্পাক্ষের উপরে আর যে 4টা স্তবক আছে এগুলা থাকবে। তো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা হলো স্ত্রী স্তবক আঁকবো। তো আগে স্ত্রী স্তবকটা আঁকি চিত্র আঁকার সুবিধার্থে, পরবর্তীতে বর্ণনাটা আমরা আসি। তো স্ত্রী স্তবক হচ্ছে যেমন হচ্ছে যেমন ধরো এই যেটা হলো ফুলের স্ত্রী স্তবক। এখানে যে গর্ভাশয় থাকবে, এখানে ডিম্বাণু যাই হোক এটা তৈরি হবে, এটা পরের বিষয়। জাস্ট আমরা যতটা সিম্পলভাবে চিত্রটা আঁকতেছি। এখন আমরা ধরো এই যে পুংস্তবকগুলা দিব, আমরা এখন আশেপাশে এই যে এখানে অনেকগুলা পুংস্তবক দিয়ে দিলাম। এই যে একটা দিলাম, 2-3টা দেখায় দিলেই হবে, 3-4টা দেখায় দিলা, তোমার ইচ্ছা মতো দেখায় দিলা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এই যে কয়েকটা আমরা দেখাইছি। এখন হচ্ছে আমরা কি করব, পাপড়ি দিব। তো ফুল এখন কি কালারের ফুল হয়, আমরা একটু কালারফুল ফুল করার চেষ্টা করি, পাপড়ি দিয়ে দিব। যেমন ধরো এই যে একটা পাপড়ি দিয়ে দিলাম, তারপরে এই দিক থেকে এই যে আরেকটা পাপড়ি দিলাম, এই দিক থেকে আরেকটা পাপড়ি দিলাম, এই দিক থেকে আরেকটা পাপড়ি দিলাম। এই যে হয়ে গেছে, এটা আমার একটা সিম্পল ফুল হয়ে গেছে গা। এখন হচ্ছে যে আমরা কি করব, যে ওই যে বৃতি দিব, বৃতি। তাহলে পুষ্পাক্ষর পরেই থাকে হচ্ছে বৃতি থাকে। তো বৃতিগুলো হচ্ছে সবুজ বর্ণের হয়, বৃতিগুলো হচ্ছে সবুজ হয়। এই যে এই দিক দিয়ে এক ধরনের পাতা দিয়ে দিলাম, এই দিক দিয়ে এক ধরনের পাতা দিয়ে দিলাম, এগুলো হচ্ছে বৃতি। নিচ দিয়ে একটা দেখা গেল। তো এগুলো হচ্ছে আমরা একটু, যেহেতু এগুলো হচ্ছে বৃতি সবুজ হয়, একটু সবুজ করে দেই। সুন্দর আমরা চিত্র আর্ট করে ফেলছি। এই যে হয়ে গেছে, এই হলো ফুলের একটা চিত্র হয়ে গেল সিম্পল ভাবে। তাইলে হচ্ছে কি, এটা হলো ফুলের বৃন্ত, বোটা, এটা ফুলের অংশ না, ফুলের 5টায় যে অংশ এখানে। তাহলে যে পুষ্পাক্ষ, তারপরে হচ্ছে বৃতি, তারপরে যে দল, তারপরে যে পুংস্তবক, এই যে স্ত্রী স্তবক। তাহলে হচ্ছে এই যেটা হলো কি, এটা ফুলের একটা অংশ, এটা হলো কি, এটা হচ্ছে পুষ্পাক্ষ। প্রথম যে অংশটা সেটা হলো পুষ্পাক্ষ। তো আমরা হচ্ছে পুষ্পাক্ষটাকে একটু আমরা এটা ইন্ডিকেট করি একটু অন্যভাবে। তো প্রথম হচ্ছে, আচ্ছা এটা হলো কি পুষ্পাক্ষ। তাহলে পুষ্পাক্ষ কি, পুষ্পাক্ষ হচ্ছে ফুলের বোটার অগ্রভাগে থাকে, একটু ফুলের বোটার অগ্রভাগে স্ফীত অংশ, গোলাকার অংশ, ফাঁপা অংশ, যেটার উপরে আর বাকি যে স্তবকগুলা এগুলা অবস্থান করে, এটা হচ্ছে পুষ্পাক্ষ। এরপরে হচ্ছে কি বৃতি, এরপরে হচ্ছে এই যে বৃতি, পুষ্পাক্ষের পরেই ফুলের বাইরের যে অংশ, বৃতিটা হচ্ছে কি ফুলের বাইরের অংশ, সেটা হচ্ছে বৃতি। তাহলে যেখানে দাগ দিয়ে এটা দেখায় দিলাম, সেটা হচ্ছে কি বৃতি। আচ্ছা, এরপরে হচ্ছে কি, তারপরে থাকে হচ্ছে দল, মানে ফুলের যে পাপড়ি, এটা হচ্ছে কি দল। এই যেটা দাগ দিয়ে দিলাম হচ্ছে এটা হলো দল বা হচ্ছে কি পাপড়ি। আচ্ছা, এরপরে হচ্ছে কি পুংস্তবক এবং স্ত্রী স্তবক। এরপরে হচ্ছে কি পুংস্তবক এবং স্ত্রী স্তবক, এই যেগুলা যে দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে পুংস্তবক। তো এখানে এই যেটা দাগ দিয়ে দিলাম এটা হচ্ছে পুংস্তবক এবং এই যে এটা হচ্ছে কি স্ত্রী স্তবক, এটা হচ্ছে কি স্ত্রী স্তবক। তাহলে হচ্ছে এই যে মোটামুটি ফুলের হয়ে গেছে। এই যে চিত্র হচ্ছে কি একটি ফুলের বিভিন্ন অংশ, ফুলের বিভিন্ন অংশ, এই হচ্ছে তোমার হচ্ছে যে ফুলের একটা চিত্র হয়ে গেল, ফুলের বিভিন্ন অংশ। তাহলে দেখো যে সিম্পল ভাবে কিন্তু আমরা চিত্রটা আঁকছি, ও তো আহামরি জটিল কোনো ভাব এখানে আসে নাই, একেবারে সহজ সরল ভাবে আমরা চিত্রটা আঁকছি। ফুলের একটা আদর্শ ফুলের চিত্র আঁকো, এরকম একটা গ নাম্বার প্রশ্ন দিতে পারে,
বা হচ্ছে চিত্র এঁকে ফুলের বিভিন্ন অংশ দেখাও, ওইরকম একটা চিত্র দিতে পারে। তাহলে একটা গ নাম্বার প্রশ্ন হইতে পারে কি, গ নাম্বার প্রশ্ন হইতে পারে যে একটা আদর্শ ফুলের চিত্র আঁকো, এরকম সিম্পল একটা প্রশ্ন হইতে পারে। আবার আর একটা প্রশ্ন হইতে পারে কি যে ফুলের বিভিন্ন অংশ, মানে একটা ফুলের চিত্র আর্ট করে এর বিভিন্ন অংশ দেখাও। তো এরকম প্রশ্ন আসলে যে আর্ট করে বিভিন্ন অংশ আমরা চিত্র ইন্ডিকেট করে দেখে দেন একটু বর্ণনা দিব। এখন দেখো শুধু চিত্র আঁকতে বললে তাহলে শুধু চিত্র আঁকলেই হবে, বর্ণনা দেওয়া দরকার নাই। কিন্তু যদি বলে যে চিত্র এঁকে ফুলের বিভিন্ন অংশ দেখাও এবং হচ্ছে ফুলের বিভিন্ন অংশের বর্ণনা দাও, সেই ক্ষেত্রে চিত্র আর্ট করে বর্ণনাটাও দিতে হবে। তাহলে আমরা একটু বর্ণনাগুলো স্টেপ বাই স্টেপ আসি। প্রথম স্টেপ হচ্ছে ধরো, প্রথম বর্ণনা হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ, তো পুষ্পাক্ষটা হচ্ছে সিম্পল ভাষায় যদি আমরা বলি একেবারে 2 লাইনের বর্ণনা, 1 লাইনের বর্ণনা বইয়ের মধ্যে যতটুকু আছে ততটুকু লিখলেই হবে। যে পুষ্পাক্ষের অবস্থান হচ্ছে বৃন্তের শীর্ষে এবং বৃন্তের শীর্ষভাগ স্ফীত হয়ে গোলাকার ফাঁপা যে অংশের সৃষ্টি করে এবং যেটার উপরে ফুলের আর বাকি স্তবকগুলো অবস্থান করে, সেটাই হচ্ছে কি পুষ্পাক্ষ। কাহিনী শেষ। এটা সাধারণত সবুজ বর্ণের হয়। ওকে, পুষ্পাক্ষ গেল। এরপরে হচ্ছে বৃতি। পুষ্পাক্ষের পরে হচ্ছে বৃতি। বৃতি হচ্ছে ফুলের বাইরের স্তবক। ফুলের বাইরের স্তবক, ফুল বলতে তো পাপড়িগুলাকে আমরা সাধারণত বুঝি। তো এই বৃতিটা হলো পাপড়ির চারপাশ দিয়ে এই বৃতিগুলা থাকে, সবুজ পাতা থাকে। ফুলের নিচে দেখবা যে সবুজ পাতা আছে, ফুলের সাথে লাগানো সবুজ পাতা থাকে, এগুলা হচ্ছে বৃতি। এগুলা যেহেতু সবুজ কালারের হয় তার মানে এদের মধ্যে প্লাস্টিক থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, এগুলা খাদ্য তৈরি করে, ঠিক আছে। এবং হচ্ছে এই বৃতিগুলা 2 ধরনের হয়। বৃতিগুলা কয় ধরনের হয়? 2 ধরনের হয়। একটা হচ্ছে যুক্ত বৃতি আর একটা হচ্ছে বিযুক্ত বৃতি। তাহলে বৃতি কয় ধরনের হয়? বৃতি হচ্ছে 2 ধরনের হয়, যুক্ত বৃতি আর হচ্ছে কি বিযুক্ত বৃতি। এখন কথা হচ্ছে যুক্ত বৃতি কি? বৃতি হলো কয় ধরনের? বৃতি হচ্ছে 2 ধরনের হয়। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে যুক্ত আর একটা হচ্ছে কি বিযুক্ত। বিযুক্ত, তো যুক্ত কোনটা বিযুক্ত কোনটা? এই যে বৃতিগুলা যে আছে বা এই যে ফুলের নিচের যে সবুজ পাতাগুলো আছে, এগুলো অনেক সময় একসাথে জোড়া লেগে থাকে, এক সময় লেগে থাকে। যেমন হচ্ছে যে এরকম হয়, আমি জাস্ট যে এখানে দেখাই। যেমন ধরো এখানে একটা ফুলের ডাল, এখানে একটা পুষ্পাক্ষ, তারপরে এখানে একটা ফুল হয়েছে, এখানে একটা ফুলের সৃষ্টি হয়েছে, ধরো এটা একটা ফুল। এখন এই যে বৃতিগুলা যে আছে, বৃতিগুলা হচ্ছে এই যে ফুলের পাপড়ির সাথে এরকম এরকম বৃতিগুলা ধরো লেগে আছে, এই যে এরকম লেগে আছে। এই যে একটা বৃতি, এই যে একটা বৃতি, এই যে একটা বৃতি, একটা বৃতি পরস্পর কি হয়েছে? সবগুলা বৃতি একসাথে লেগে আছে। তো সবগুলা বৃতি যদি একসাথে লেগে থাকে তখন এই বৃতিগুলাকে বলা হয় হচ্ছে যুক্ত বৃতি। আবার হচ্ছে এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে। যেমন ধরো এই যে এখানে আর একটা ফুল আছে, এখানে আর একটা ফুল আছে, ধরো এখানে আর একটা ফুল আছে। এখন বৃতিগুলা, এই যে বৃতিগুলা হচ্ছে যেমন এই যে এখানে একটা বৃতি আছে, এখানে আর একটা বৃতি আছে, এখানে আর একটা বৃতি আছে। এই যে এখানে দেখো, এখানে যে বৃতিগুলা, এই বৃতিগুলা কিন্তু একটা আর একটার সাথে সংযুক্ত না, প্রত্যেকটা বৃতি আলাদা আলাদা। প্রত্যেকটা বৃতি কি আলাদা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। তো এগুলো হচ্ছে বিযুক্ত বৃতি। তাহলে এটা হচ্ছে কি, এটা হলো যুক্ত বৃতি, এগুলো হচ্ছে বিযুক্ত বৃতি। বৃতি 2 ধরনের হয়। বৃতিগুলা যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে যুক্ত বৃতি বলে, আর বৃতি যদি আলাদা আলাদা থাকে তখন সেটাকে বিযুক্ত বৃতি বলা হয়। তাইলে আমরা পুষ্পাক্ষ সম্বন্ধে জানলাম, আমরা বৃতি সম্বন্ধেও জানলাম যে বৃতি কি। বৃতি হচ্ছে বৃতি দেহ, বৃতি আরও কি কাজ করে? যেমন এই যে পাপড়িগুলা ঝরে পড়তে পারে, বাতাসে সে পাপড়িগুলো আলায় যেতে পারে, তো বৃতি কি করবে? ওইটাকে তখন রক্ষা করবে। যেমন আমাকে একটা ফুলের তোড়া যদি দিছে, অনেকগুলা ফুল, ওইটা একটা চারপাশ দিয়ে একটা শক্ত কোনো কিছু কাগজ টাগজ দিয়ে মুড়ায় দেয় না, যাতে হচ্ছে সহজে ধরা যায়, আবদ্ধ করে রাখে, একটু শক্তিশালী করে রাখে, যাতে ফুলগুলো ছড়ায় সেটা না যায়। সেমভাবে একটা ফুলের ক্ষেত্রে বৃতিও সেম কাজটাই করে, ফুলের পাপড়িগুলাকে ধরে রাখে, বিভিন্ন এটা একটু শক্তি প্রদান করে, বাতাসের হাত থেকে, ঝড় বৃষ্টির হাত থেকে ওটাকে সেভ করে। আবার বৃতি অনেক সময় হলো সবুজ বর্ণের হয়, যেহেতু সবুজ কালারের হয়
তাই এটার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, এটা অনেক সময় খাদ্য তৈরি করে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি বৃত্তির কাজ এবং বৃত্তির বর্ণনা। মোটামুটি একটু পরীক্ষার মধ্যে এগুলা সাধারণত ক খতে আসে না, এরপরও তোমরা একটু পড়ে নিতে পারো। পুষ্পাক্ষ এটা একটা ক নাম্বার প্রশ্ন হইতে পারে, বৃত্তি ক নাম্বার বা খ নাম্বার প্রশ্ন হইতে পারে। তো এটা বইয়ের মধ্যে মোটামুটি রিডিং পড়া, একটু রিডিং পড়লেই বুঝবা। তো সিম্পলভাবে বলে দিলাম, বৃত্তি হলো ফুলের বাইরের স্তবক। বৃত্তি হচ্ছে কি? বৃত্তি হচ্ছে ফুলের বাইরের স্তবক। এটা হচ্ছে যদি খণ্ডিত না হয়, একই সাথে বৃত্তিগুলো অবস্থান করে তাহলে যুক্ত বৃত্তি, আর যদি খণ্ডিত অবস্থায় থাকে, আলাদা আলাদা থাকে, তখন সেটাকে বিযুক্ত বৃত্তি বলা হয়। বৃত্তি হচ্ছে সবুজ বর্ণের হয়, তাই এটা খাদ্য তৈরি করে। এছাড়া হচ্ছে ফুলকে কি করে? এটা ফুলকে বিভিন্ন। আচ্ছা, এরপরে আসা হচ্ছে দল বা পাপড়ি। দল বা পাপড়ি। তো দল বা পাপড়ি এটার কাজ কি? দল বা পাপড়ি, ফুল বলতে কিন্তু আমরা দূর থেকে ওই দল বা পাপড়িটাকেই দেখি। এটা বিভিন্ন রঙে রঙিন হয়, কালারফুল হয়, কীটপতঙ্গকে আকৃষ্ট করে, কীটপতঙ্গ ওখানে যায়, পরাগায়নে সাহায্য করে। ঠিক আছে, এটা হলো মূল কাজ। এছাড়া দল বা পাপড়ির মূল কাজ, এই যে দল বা পাপড়ি যেটা আছে, পাপড়িটা কিন্তু ফুলটাকে চারপাশ দিয়ে ঘিরে রাখে এবং ভিতরে এই যে স্ত্রীস্তবক এবং পুংস্তবক থাকে। তার মানে এবং পুংস্তবক এবং স্ত্রীস্তবককে রক্ষা করে ঝড় বৃষ্টির হাত থেকে, প্রতিকূল পরিবেশ থেকে এই পুংস্তবক এবং স্ত্রীস্তবককে রক্ষা করে। দল বা পাপড়ি বিভিন্ন কালারফুল হয়, এটা হলো পরাগায়নে সাহায্য করে। ঠিক আছে, এটা হলো দল বা পাপড়ির মূল কাজ। একটু রিডিং পড়বা, হয়ে যাবে। এই বিস্তারিত বলার কিছু নাই, সিম্পল জিনিস, দুই একবার রিডিং পড়বা। এখান থেকে পুষ্পাকের সংজ্ঞাটা মনে রাখবা, যে বৃন্তের অগ্রভাগে স্ফীত গোলাকার যে অংশ, যার উপরে ফুলের আর্স্তবকগুলো অবস্থান করে, তাকে পুষ্পাক্ষ বলা হয়। বৃত্তি কি? পুষ্পাক্ষের পুরা বৃত্তি হচ্ছে ফুলের বাইরের অংশ। ফুলের পাপড়ির চারপাশ দিয়ে যে সবুজ পাতাগুলো লক্ষ্য করা যায়, এগুলাকে বৃত্তি বলা হয়। বৃত্তিগুলো কয় ধরনের? দুই ধরনের, যুক্ত বৃত্তি এবং হচ্ছে বিযুক্ত বৃত্তি। যদি বৃত্তিগুলো যদি একত্রিত খণ্ডিত অবস্থায় থাকে, তখন সেটাকে বিযুক্ত বৃত্তি বলা হয়। যদি খণ্ডিত না থাকে, সবগুলো বৃত্তি যদি একসাথে যুক্ত থাকে, তখন সেটাকে যুক্ত বৃত্তি বলা হয়। সেমভাবে যে দল, যে পাপড়ি, এগুলো হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে যুক্ত দল, যুক্ত দল, আর একটা হচ্ছে কি? বিযুক্ত দল, বিযুক্ত দল। এমন একটা ফুল হইতে পারে যে ফুলের পাপড়িগুলো একটার সাথে আর একটা লেগে আছে, একটার সাথে আর একটা লেগে আছে, যুক্ত অবস্থায় থাকে, সেটা হলো যুক্ত দল। আর যদি ফুলের পাপড়িগুলো অনেক সময় আলাদা আলাদা থাকে, এক একটা ফুলের পাপড়ির সাথে আর একটা ফুলের পাপড়ি লেগে থাকে না, আলাদা আলাদা অবস্থায় থাকে, সেটা হচ্ছে বিযুক্ত দল। ওকে, এখন হচ্ছে যে মূল পরীক্ষার, আমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে যেগুলো আসবে, এই যে এখন আস্তে আস্তে সেই দিকে যাচ্ছি, তার মধ্যে ইম্পর্টেন্ট একটা গ নাম্বারের প্রশ্ন, সেটা হচ্ছে পুংস্তবকের বর্ণনা। ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্ত্রীস্তবকের বর্ণনা। তাহলে ফুলের 5টা অংশের মধ্যে পুষ্পাক্ষ পড়লাম, বৃত্তি পড়লাম, দল পড়লাম। এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, আসলেও ক নাম্বার বা খ নাম্বারের জন্য। আর এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পুংস্তবকের বর্ণনা। পুংস্তবক যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাদের কতগুলা বোর্ডের মধ্যে যেটা আসছে, এটার কোনো হিসাব নাই। পুংস্তবকের বর্ণনা, এটা এখন আমরা পড়ব। তো পুংস্তবকের বর্ণনা পড়তে গেলে আমাকে আগে পুংস্তবকের চিত্র শিখতে হবে। তো আমরা হচ্ছে চলো পুংস্তবকের চিত্র আগে আঁকি। সিম্পলভাবে এই যে পুংস্তবকের চিত্র আঁকবো, এই যে একটা, এই যে দিব, এই যে দিলাম, এই যে হয়ে গেছে, এটাই হলো পুংস্তবকের চিত্র। এখন হচ্ছে এর ভিতরে আমরা একটু ওই যে পুংস্তবকের ভিতরে একটু ডট ডট দিয়ে এই যে বিভিন্ন ধরনের পরাগ রেণু যে থাকে, এই পরাগ রেণুগুলা দিয়ে দিলাম। ওকে, পুংস্তবকের ভিতরে পরাগ রেণু থাকে। আচ্ছা, তো এখন হচ্ছে এটার আমরা ইন্ডিকেটটা কিভাবে করব? সিম্পলভাবে এটার আমরা ইন্ডিকেট করব। পুংস্তবকের মূলত দুইটা অংশে বিভক্ত। কয়টা অংশে বিভক্ত? দুইটা অংশ। একটা হলে যে অংশটার নাম হলো পরাগধানী, এটার নাম কি? পরাগধানী, পরাগধানী বা পরাগথলি, পরাগধানী বা হচ্ছে পরাগথলি, পরাগথলি, পরাগধানী বা পরাগথলি। আর এটা হচ্ছে পরাগদণ্ড, পুংদণ্ড, পুংদণ্ড, দণ্ড বা পরাগদণ্ড, পরাগদণ্ড।
পরাগদণ্ড। এবং হচ্ছে এই যে পরাগধানী এবং পরাগদণ্ড, এটার যে সংযোগ স্থল, পরাগধানী এবং পরাগদণ্ডের যে সংযোগ স্থল, এটাকে বলা হয় হচ্ছে যোজনী। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে যোজনী। যোজনী বানানটা কি? দীর্ঘইকার দিয়ে। আচ্ছা, পরাগধানী এবং পরাগদণ্ডের যে সংযোগ স্থল, এটাকে বলা হয় হচ্ছে যোজনী। যোজনী বানান দীর্ঘইকার দিয়ে। ওকে। আচ্ছা, এই যে পরাগধানীর ভিতরে কি থাকে? পরাগ রেণু থাকে। এখানে একটু দাগ দিয়ে ইন্ডিকেট করে দেই, এই যে ফোঁটা ফোঁটাগুলাকে একটু ইন্ডিকেট করে দিই, এটা হচ্ছে পরাগ রেণু। পরাগ রেণু হয়ে গেছে। এখন আমরা যে চিত্র লিখব, চিত্র হচ্ছে কি? চিত্র হচ্ছে পুংস্তবক। পুংস্তবক এই যে হয়ে গেছে। দেখো, পুংস্তবকের বর্ণনা আমি যখন দিব, আমার স্টুডেন্টরা যখন দিবে, সবাই চিত্র আঁকবে, আর কেউ চিত্র আঁকবে না। কোনো গাইডের মধ্যে চিত্র দেওয়া নাই। এই চিত্র তোমার বইয়ের মধ্যে এভাবে দেওয়া নাই যে এভাবেই চিত্র দিতে হবে, বাট আমরা কি করব? চিত্র দিব। তাহলে আমরা ফুল মার্কস পাবো ইনশাল্লাহ। পুংস্তবকের বর্ণনা যদি আসে, কখন আসবে? গ নাম্বারে একটা প্রশ্ন আসবে যে পুংস্তবকের বর্ণনা দাও। যেমন হচ্ছে উদ্দীপকের মধ্যে, এই যে উদ্দীপকের মধ্যে ফুলের একটা ছবি আর্ট করে দিল, দিয়ে এই যে এখানে দাগ দিয়ে দিল ABCD কিছু একটা দিল, ধরো এখানে আছে X, তাহলে X এর গঠন বর্ণনা করো। ব্যাস, তার মানে ওটা আমরা দেখেই বুঝবো যে এটা হলো পুংস্তবক। তাহলে পুংস্তবকের গঠন বর্ণনা করতে হবে। তাহলে পুংস্তবকের মূল অংশ পেলাম হচ্ছে দুইটা, এটা হলো পরাগধানী বা পরাগথলি, আর একটা হচ্ছে পুংদণ্ড বা পরাগদণ্ড। এই দুইটার সংযোগ স্থলকে যোজনী বলা হয়। পরাগধানীর ভিতরে পরাগ রেণু অবস্থান করে। ঠিক আছে? এই পরাগ রেণুর ভিতরে যে ওই যে পুং জনন কোষ বা পুং গ্যামেট তৈরি হবে। পুং গ্যামেট আবার কি করে? যৌন জননে অংশগ্রহণ করে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যদি এটার বর্ণনা কিভাবে দিব, বা এটার একটু প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো একটু বলি। এই যে পুংস্তবকের কয়টা অংশ? দুইটা অংশ, একটা হলো পরাগদণ্ড আর একটা হচ্ছে কি? পরাগধানী। তো এই পরাগদণ্ডের ওপর ভিত্তি করে ফুলকে 3 ভাগে ভাগ করা হয়েছে, বা এই পুংস্তবককে 3 ভাগে ভাগ করা হয়েছে। কিসের উপর ভিত্তি করে? পরাগদণ্ডের ওপর ভিত্তি করে। এটা আমরা একটু প্রকারভেদ করি। প্রকারভেদ। তো যে কোনো প্রকারভেদই একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করতে হয়। কিসের উপর ভিত্তি করে? পরাগদণ্ডের উপর ভিত্তি করে। পরাগদণ্ডের উপর ভিত্তি করে। পরাগদণ্ডের উপর ভিত্তি করে কয় প্রকার? 3 প্রকার। কি কি? একটা হচ্ছে একগুচ্ছ, দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ। কয় প্রকার? 3 প্রকার। তাহলে হচ্ছে পুংস্তবক হচ্ছে কয় প্রকার? 3 প্রকার হয়। একটা হচ্ছে একগুচ্ছ পুংস্তবক, এক গুচ্ছ, তারপর হচ্ছে দ্বিগুচ্ছ পুংস্তবক, আর একটা হচ্ছে কি? বহুগুচ্ছ পুংস্তবক। তাহলে হচ্ছে একগুচ্ছ পুংস্তবক, যেমন ধরো একটা ফুল আছে, তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে চিত্র দেওয়া আছে, যে একটা গুচ্ছ, এই গুচ্ছের মধ্যে অনেকগুলা পুংস্তবক আছে, অনেকগুলা পুংস্তবক একটা গুচ্ছের মধ্যে আছে, একটা গুচ্ছের মধ্যে আছে, তখন সেটাকে একগুচ্ছ পুংস্তবক বলা হয়। যেমন হচ্ছে জবা ফুলের যত পুংস্তবক সবগুলো একটা গুচ্ছে থাকে। একগুচ্ছ পুংস্তবকের উদাহরণ কি? একগুচ্ছ পুংস্তবকের উদাহরণ হচ্ছে জবা। সবগুলা পুংস্তবক একটা গুচ্ছে থাকে, এই জন্য এটাকে একগুচ্ছ পুংস্তবক বলা হয়। দ্বিগুচ্ছ পুংস্তবক মানে একটা ফুলের মধ্যে 2টা পুংস্তবকের গুচ্ছ থাকে। ধরো এরকম, এখানে এই যে এখানে অনেকগুলা পুংস্তবক আছে, এখানে অনেকগুলা পুংস্তবক আছে, আবার ওই ফুলেরই পাশে আর একটা অংশের মধ্যে আবার অনেকগুলা পুংস্তবক আছে, তাহলে এখানে পুংস্তবকের গুচ্ছ কয়টা তৈরি হলো? একটা ফুলের মধ্যে 2টা গুচ্ছ তৈরি হলো। তাহলে এটা একটা ফুলের কথা বলা হচ্ছে। একটা ফুলের মধ্যে তো অনেকগুলো পুংস্তবক থাকবে, ওই পুংস্তবকগুলো যে একটা গুচ্ছে থাকে সেটা হচ্ছে একগুচ্ছ পুংস্তবক।
যেমন হলো জবা। আবার যদি একটা ফুলের মধ্যে যদি পুংস্তবকগুলো দুইটা গুচ্ছে থাকে তখন সেটাকে দ্বিগুচ্ছ পুংস্তবক বলা হয়। যেমন এটার উদাহরণ হচ্ছে কি মটর, মটর। আচ্ছা, এরপরে হচ্ছে কি বহুগুচ্ছ পুংস্তবক। একটা ফুলের মধ্যেই অনেকগুলা গুচ্ছ থাকলো, অনেকগুলা গুচ্ছ। যেমন এ একটা গুচ্ছ, এটার মধ্যে অনেকগুলা পুংস্তবক আছে। এ একটা গুচ্ছ, এটার মধ্যে অনেকগুলা পুংস্তবক আছে। এ একটা গুচ্ছ, এ একটা গুচ্ছ, এখানেও অনেকগুলা পুংস্তবক আছে, এখানেও অনেকগুলা পুংস্তবক আছে। ঠিক আছে, তাহলে টোটাল মিলে হলে একটা ফুল। এই টোটাল মিলে একটা ফুল, একটা ফুলের মধ্যেই অনেকগুলা গুচ্ছে গুচ্ছে অনেকগুলা পুংস্তবক আছে, তাহলে এটা হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক। এটা হচ্ছে কি গুচ্ছ? বহুগুচ্ছ পুংস্তবক। তো বহুগুচ্ছ পুংস্তবকের উদাহরণ হচ্ছে শিমুল, শিমুল। তাহলে এই পুংস্তবক কয় প্রকার? পরাগদণ্ডের ওপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? পরাগদণ্ড। পুংস্তবকের এই যে দুইটা অংশ, দুইটা অংশের মধ্যে একটা হলো পরাগদণ্ড। এই পরাগদণ্ডের ওপর ভিত্তি করে পুংস্তবকগুলো হচ্ছে তিন প্রকার। এক গুচ্ছ, যদি একটা ফুলের মধ্যে পুংস্তবকগুলা যদি কি থাকে, একটা গুচ্ছে থাকে তাহলে এক গুচ্ছ পুংস্তবক, যদি দ্বিগুচ্ছে থাকে দ্বিগুচ্ছ পুংস্তবক, যদি বহুগুচ্ছে থাকে বহুগুচ্ছ পুংস্তবক। এক গুচ্ছের উদাহরণ হলো জবা, দ্বিগুচ্ছের উদাহরণ হলো মটর, বহুগুচ্ছের উদাহরণ হচ্ছে শিমুল। আচ্ছা, তো এখন পুংস্তবকের আর একটা অংশ আসে, সেটা হচ্ছে কি পরাগধানী বা পরাগথলি। এটার ওপর ভিত্তি করে হচ্ছে দুই প্রকার। তাহলে পরাগধানী বা পরাগথলির ওপর ভিত্তি করে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি বলে, একটা হলো যুক্তধানী পুংস্তবক, আর হচ্ছে দললগ্ন পুংস্তবক। তাহলে কিসের ওপর ভিত্তি করে? পরাগধানীর ওপর ভিত্তি করে। এটা এখানে করি, পরাগধানীর ওপর ভিত্তি করে, পরাগধানীর ওপর ভিত্তি করে। ভিত্তি করে কত প্রকার? দুই প্রকার। পুংস্তবক হচ্ছে দুই প্রকারের হয়। একটা হচ্ছে কি যুক্তধানী, একটা হচ্ছে যুক্তধানী পুংস্তবক, আর একটা হচ্ছে কি দললগ্ন, দললগ্ন পুংস্তবক। তাহলে পুংস্তবক আমরা পরাগধানীর ওপর ভিত্তি করে আমরা কি পাইলাম? এটা কি যুক্তধানীটা কি আর দললগ্নটা কি। যেমন একটা ফুলের মধ্যে অনেকগুলা পুংস্তবক আছে, যেমন ধরো এই ফুলের মধ্যে এই যে একটা পুংস্তবক, এই যে একটা পুংস্তবক, এই যে একটা পুংস্তবক, এই যে একটা পুংস্তবক, ধরো 1 2 3 4, ধরো 4টা পুংস্তবক এই একটা ফুলের মধ্যে আছে। এবং এই 4টা পুংস্তবকের যে পরাগধানীগুলো আছে, পরাগধানী পরস্পরে কি আছে? যুক্ত অবস্থায় আছে। এই পরাগধানীর সাথে এই পরাগধানী যুক্ত অবস্থায় লেগে আছে। এই পরাগধানীর সাথে এই পরাগধানী, মানে যতগুলা পরাগধানী থাকবে সবগুলা পরাগধানী, মানে ধরো আমরা 4-5 জন একসাথে দাঁড়ায় আছি, মাথাগুলো একসাথে লাগাই দিয়ে আসি। হ্যাঁ, 4-5 জনের মাথা একসাথে লাগানো। এই যে পরাগ পুংস্তবকের মাথাটাই তো পরাগধানী। তো একটা ফুলের মধ্যে যতগুলা পুংস্তবকই থাকুক সবগুলা পরাগধানী একসাথে লাগানো অবস্থায় থাকবে, সেটা হচ্ছে কি যুক্তধানী। আবার যদি মাথাগুলা লাগানো না থাকে তাহলে আমরা বরাবর দাঁড়ায় থাকবো, বরাবর দাঁড়ায় থাকবো। তবে এখানে শর্ত আছে, বরাবর আলাদা দাঁড়ায় থাকলে এরা সরাসরি দাঁড়ায় থাকে না। এরা হলো এই যে পরাগধানী যেটা মাথা এই দলের সাথে, মানে পাপড়ির সাথে লাগাই দিয়ে থাকে, মানে দলের সাথে তখন মাথা যুক্ত থাকে। তো যদি আলাদা আলাদা থাকে পরাগধানীগুলা কি থাকে, যদি আলাদা আলাদা থাকে, যে এই পরাগধানীগুলো নিজেরা লেগে থাকবে না, আলাদা আলাদা থাকবে, তাইলে কি করে? তারা পাপড়ির সাথে লেগে থাকে, পিছনে যে পাপড়ি আছে ওই পাপড়ির সাথে তারা লেগে থাকে। ঠিক আছে, পাপড়ির সাথে লেগে থাকে, তখন সেটা এই জন্য এটাকে দললগ্ন, মানে দলের সাথে লেগে আছে, দললগ্ন পুংস্তবক বলা হয়। তাহলে টোটাল পুংস্তবক হচ্ছে আমরা তাহলে যুক্তধানী যেটা আছে, যুক্তধানী বা এটাকে কি বলে? সিনজেনেসিয়াস, সিনজেনেসিয়াস, যুক্তধানী বা সিনজেনেসিয়াস। তো এই যুক্তধানী এবং হচ্ছে দললগ্ন, এদের উদাহরণ কি? যুক্তধানীর উদাহরণ হচ্ছে, বইয়ের মধ্যে কোনো উদাহরণ দেয় নাই, যুক্তধানীর উদাহরণ দেয় নাই। যুক্তধানী হচ্ছে সূর্যমুখী,
যুক্তধানী, এটার উদাহরণ হচ্ছে কি, এটার উদাহরণ হচ্ছে সূর্যমুখী, সূর্যমুখী, সূর্যমুখী। আর দললগ্ন, এটার উদাহরণ হচ্ছে ধুতুরা, এটার উদাহরণ হচ্ছে ধুতুরা। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা প্রকারভেদ পেয়ে গেছি। এখন দেখো বর্ণনাটা কিভাবে দিব, বর্ণনাটা কিভাবে দিব। তার আগে আরেকটা জিনিস একটু জানা উচিত, সেটা হলো পুংকেশর কি আর পুংস্তবক কি। পুংস্তবক আর পুংকেশর কি এক? পুংকেশর, পুংকেশরটা কি? পুংকেশর কি? তো পুংকেশর হচ্ছে, যেমন এটা একটা ফুল, এটা একটা ফুলের মধ্যে দেখো এটা একটা পুংস্তবক, এই যে অনেকগুলা পুংস্তবক আছে, সবগুলা মিলেই কিন্তু পুংস্তবক, তাই না? তো এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর। যেমন এখানে একটা যে চিত্র আঁকছি, এই টোটালটা এটা হচ্ছে, এটা একটা পুংকেশর, এটা একটা কি পুংকেশর। এখানে একটা ফুলের মধ্যে যদি 10টা পুংকেশর থাকে, ওই 10টা পুংকেশর মিলেই হচ্ছে পুংস্তবক, ঠিক আছে? তার মানে পুংস্তবক বলতে ফুলের হচ্ছে প্রজনন অংশ, পুরুষ প্রজনন অংশটা আমরা বুঝবো। এখন এটা একটা আছে না, দুইটা আছে, তিনটা আছে। আমরা যদি একক চিন্তা করি, যেমন 10টা আছে, তাহলে 10টা পুংকেশর মিলেই ওই পুংস্তবকটা তৈরি হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম। তারপরে একটা পার্ট যদি আমরা হিসাব করি, যেমন এই ফুলটার মধ্যে ধরো 20টা পুংকেশর আছে, তাহলে 20টা পুংকেশর মিলেই হচ্ছে এই ফুলের পুংস্তবক। পুংকেশরের সমষ্টি হচ্ছে কি পুংস্তবক। সিম্পল জিনিস। পুংস্তবকের একটা একক যদি হিসাব করি, তাহলে সেটা হচ্ছে পুংকেশর। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি, ধরো কোনো একটা ফুল আছে, কোনো একটা ফুলের মধ্যে শুধু একটা পুংকেশরই হয়েছে, তাহলে ওই একটা পুংকেশর নিয়েই একটা পুংস্তবক। যদি দুইটা থাকে, তাহলে দুইটা নিয়ে একটা পুংস্তবক, ওই ফুলের পুংস্তবক। তার মানে পুংস্তবক একটা বা দুইটা হয় না, এভাবে যে একটা পুংস্তবক দুইটা পুংস্তবক না, পুংকেশর একটা বা দুইটা হয়। একটা ফুলের যে পুংস্তবক হয়েছে, যে কটাই থাকবে, এটা হলো ফুলের পুংস্তবক। সিম্পল জিনিস। তার মানে পুংস্তবকের একক বা এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত হয়, এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত হয়। আচ্ছা, ধরো পরীক্ষার মধ্যে আসছে পুংস্তবকের বর্ণনা দাও, ফুলের যে চতুর্থ স্তবক, যেটা অত্যাবশ্যকীয় স্তবক, যেটা সেটা হচ্ছে পুংস্তবক, এটার বর্ণনা দাও। তাহলে আমি কি করব? আমি প্রথমে লিখব যে পুংস্তবক হচ্ছে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক। পুংস্তবক হচ্ছে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক, আর নিচে পুংস্তবকের বর্ণনা দেওয়া হলো। তারপর আমি কি করব? সুন্দর করে এই চিত্রটা আঁকবো, আঁকার পর এই বিষয়গুলো ইন্ডিকেট করব, তারপর বর্ণনা লিখব যে প্রতিটি পুংস্তবক এক বা একাধিক পুংকেশর নিয়ে তৈরি হয়। প্রতিটি পুংস্তবক এক বা একাধিক পুংকেশর নিয়ে তৈরি হয় বা গঠিত হয়। প্রতিটি পুংকেশর দুটি ভাগে বিভক্ত থাকে। দণ্ডের মতো অংশটা হচ্ছে পরাগদণ্ড এবং উপরের থলির মতো অংশটা হচ্ছে পরাগথলি বা পরাগধানী। পরাগদণ্ড এবং পরাগথলির যে সংযোগস্থল, এটাকে যোজনী বলা হয়। পরাগধানীর ভিতরে পরাগরেণু অবস্থান করে, পরাগরেণুগুলোর ভিতরে পুং জনন কোষ বা পুং গ্যামেট তৈরি হয়, এটি সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তার পরবর্তীতে আমরা এই যে প্রকারভেদগুলো দেব, যে পরাগদণ্ডের উপর ভিত্তি করে পুংস্তবককে 3 ভাগে ভাগ করা হয়: একগুচ্ছ, দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ। যদি পরাগদণ্ডগুলো একগুচ্ছে থাকে, তাহলে তাকে একগুচ্ছ পুংস্তবক বলা হয়, এর উদাহরণ হচ্ছে জবা। দ্বিগুচ্ছে থাকলে তাকে দ্বিগুচ্ছ পুংস্তবক বলা হয়, উদাহরণ হচ্ছে মটর। বহুগুচ্ছ থাকলে তাকে বহুগুচ্ছ পুংস্তবক বলা হয়, উদাহরণ হচ্ছে শিমুল। আর পরাগধানের ওপর ভিত্তি করে পরাগদণ্ডগুলো পুংস্তবককে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যুক্তধানী এবং হচ্ছে দললগ্ন। যদি পরাগধানীগুলো যুক্ত অবস্থায় থাকে, তাকে যুক্তধানী পুংস্তবক বলা হয়, এটার উদাহরণ হচ্ছে সূর্যমুখী। আর যদি যুক্ত অবস্থায় না থাকে, তাহলে দলের সাথে লেগে থাকে, তখন সেটাকে দললগ্ন পুংস্তবক বলা হয়, এটার উদাহরণ হচ্ছে ধুতুরা। ব্যাস, হয়ে গেছে 3-এ 3 পাবো ইনশাআল্লাহ। তাহলে একটা জিনিস মাথায় রাখো, এটা কিন্তু এই অধ্যায়ের প্রথম আমরা গ নাম্বার প্রশ্ন পড়তেছি। এই অধ্যায়ের প্রথম গ নাম্বার প্রশ্ন, যে পুংস্তবকের বর্ণনা দাও। তাহলে আমরা লিখব, লাস্টবারের মতো আবার বলে দিই কিভাবে আমরা আনসার করব।
যে পুংস্তবক এটি হচ্ছে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক। নিচে পুংস্তবকের বর্ণনা দেওয়া হলো। তারপরে চিত্র আঁকবো, ইন্ডিকেট করব। এগুলা কিছু করার দরকার নাই, এগুলো চিত্র আঁকার দরকার নাই, এগুলো লেখারও দরকার নাই, জাস্ট হচ্ছে যেতটুকু। তারপরে বর্ণনা লিখব যে এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত হয়। প্রতিটি পুংকেশর দুটি অংশে বিভক্ত। দণ্ডের মতো অংশটাকে পুংদণ্ড বা পরাগদণ্ড বলা হয়। উপরের থলির মতো অংশটাকে পরাগধানী বা পরাগথলি বলা হয়। পরাগদণ্ড এবং পরাগধানীর যে সংযোগস্থল এটাকে যোজনী বলা হয়। পরাগধানীর ভিতরে পরাগরেণুর সৃষ্টি হয় এবং পরাগরেণুর ভিতরে পুং জনন কোষ থাকে, পুং গ্যামেট থাকে, যেটি সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। স্টেপ গেল একটা। সেকেন্ড স্টেপ, তার মানে পরবর্তী স্টেপ, যে পরাগদণ্ডের ওপর ভিত্তি করে পুংস্তবকগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। যদি পুংস্তবকগুলো এক গুচ্ছে থাকে তাহলে তাকে একগুচ্ছ পুংস্তবক বলা হয়, উদাহরণ জবা। যদি দ্বিগুচ্ছে থাকে তাকে দ্বিগুচ্ছ পুংস্তবক বলা হয়, উদাহরণ মটর। যদি বহুগুচ্ছে থাকে তাহলে বহুগুচ্ছ পুংস্তবক বলা হয়, উদাহরণ হচ্ছে শিমুল। পরাগধানীর ওপর ভিত্তি করে পুংস্তবককে 2 ভাগে ভাগ করা হয়। যদি পরাগধানীগুলো যুক্ত অবস্থায় থাকে তখন তাকে যুক্তধানী পুংস্তবক বলা হয়, উদাহরণ সূর্যমুখী। আর যদি পুংস্তবকগুলো বিযুক্ত অবস্থায় থাকে তখন দলের সাথে লেগে থাকে, সেটাকে দললগ্ন পুংস্তবক বলা হয়, উদাহরণ হচ্ছে ধুতরা। ক্লোজ হয়ে গেল আলহামদুলিল্লাহ। 3-এ 3 পাবো ইনশাআল্লাহ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। পরবর্তী টপিকের মধ্যে এখন আমরা যাচ্ছি স্ত্রীস্তবকের বর্ণনা বা স্ত্রী কেশর। ওই যে একইভাবে এক বা একাধিক স্ত্রী কেশর নিয়ে একটা স্ত্রীস্তবক গঠিত হয়। তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা গ নাম্বারের প্রশ্ন। এটা হচ্ছে এই অধ্যায়ের দ্বিতীয় গ নাম্বারের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। পুংস্তবকের বর্ণনা ইম্পর্টেন্ট, স্ত্রীস্তবকের বর্ণনা ইম্পর্টেন্ট। তো এটার জন্য কি করব আমরা হচ্ছে চিত্র আঁকবো, স্ত্রীস্তবকের চিত্র আঁকবো। তো এই যে সিম্পলভাবে একটা স্ত্রীস্তবকের চিত্র অলরেডি আমরা এঁকে ফেললাম। এই চিত্র আঁকতে খুব বেশি সময় লাগার কথা না। তো স্ত্রীস্তবকের হচ্ছে যে আমরা এই যে এটা হলো গর্ভাশয়, গর্ভাশয়ের মধ্যে ডিম্বক থাকে, এই যে এরকম একটা ইন্ডিকেট করে দিলাম। এখন হচ্ছে এটা আমরা ইন্ডিকেট করি। আমাদের যে পুংস্তবক ছিল, পুংস্তবকের 2টা অংশ ছিল, পরাগদণ্ড এবং পরাগধানী। আর স্ত্রীস্তবকের হচ্ছে টোটাল 3টা অংশ। কয়টা অংশ? 3টা অংশ। এই যে এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড। এই টোটাল দণ্ডের মতো অংশটা এটা হচ্ছে গর্ভদণ্ড, গর্ভদণ্ড। আর এই যেটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়। তাহলে চিত্র কি? চিত্র হচ্ছে স্ত্রীস্তবক, চিত্র হচ্ছে স্ত্রীস্তবক। তাহলে হচ্ছে কি স্ত্রীস্তবক এক বা একাধিক স্ত্রী কেশর নিয়ে, এক বা একাধিক স্ত্রী কেশর নিয়ে স্ত্রীস্তবক গঠিত হয়। এই যে একটা স্ত্রীস্তবকই হচ্ছে একটা গর্ভপত্র। গর্ভপত্র আর স্ত্রীস্তবক একই জিনিস। আচ্ছা, তাহলে হচ্ছে প্রত্যেকটা গর্ভপত্র বা স্ত্রী কেশরের 3টা অংশ থাকে। একটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর হচ্ছে গর্ভাশয়। একটু ভালো করে খেয়াল করো যে এই যে পুংস্তবকের এখানে পরাগরেণু তৈরি হয়েছিল, পরাগরেণুর ভিতরে পুং গ্যামেট তৈরি হয় যেটা জনন কাজে অংশগ্রহণ করে, ঠিক না? সেমভাবে এই যে স্ত্রী কেশর যে আছে, স্ত্রী কেশরের যে গর্ভাশয় আছে, এই গর্ভাশয়ের মধ্যে ডিম্বক থাকে। গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক থাকে। এই ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরি হয়। এই ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট এটা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে প্রকারভেদ পড়ছিলাম, যে পুংস্তবকের প্রকারভেদ পড়ছিলাম। সেমভাবে আমাদের কি আছে? স্ত্রীস্তবকেরও প্রকারভেদ আছে। স্ত্রীস্তবকগুলা যদি একাধিক স্ত্রীস্তবক কোনো ফুলের মধ্যে থাকে, তাহলে স্ত্রীস্তবকগুলা যদি একসাথে যুক্ত অবস্থায় থাকে তখন সেটাকে যুক্ত গর্ভপত্রী। আর যদি স্ত্রীস্তবকগুলা বিযুক্ত অবস্থায় থাকে, বিযুক্ত গর্ভপত্রী বলা হয়। যেমন ধরো একটা ফুলের মধ্যে এই যে এখানে একটা স্ত্রীস্তবক আছে,
এখানে একটা স্ত্রীস্তবক আছে, এখানে একটা স্ত্রীস্তবক আছে, এখানে একটা স্ত্রীস্তবক আছে। এই স্ত্রীস্তবকগুলো যদি আলাদা আলাদা থাকে, ধরো একটা ফুলের মধ্যে স্ত্রীস্তবক, একাধিক স্ত্রীস্তবক আছে, তো স্ত্রীস্তবকগুলো কি আছে আলাদা আলাদা, তখন সেটাকে বিযুক্ত গর্ভপত্রী বলা হয়। আর যদি এই একাধিক স্ত্রীস্তবক যদি একসাথে যুক্ত অবস্থায় থাকে, তখন সেটাকে যুক্ত গর্ভপত্রী স্ত্রীস্তবক বলা হয়। তাহলে তাহলে হচ্ছে কিসের ওপর ভিত্তি করে, এই যে গর্ভপত্রের ওপর ভিত্তি করে হচ্ছে এই স্ত্রীস্তবক হচ্ছে, এটা একভাবেই প্রকারভেদ করা হয়। স্ত্রীস্তবক পাইলাম হচ্ছে আমরা দুই প্রকার, একটা হচ্ছে কি যুক্ত গর্ভপত্রী, যুক্ত গর্ভপত্রী, আর একটা হচ্ছে কি বিযুক্ত গর্ভপত্রী, বিযুক্ত গর্ভপত্রী। স্ত্রীস্তবক গুলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মানে যদি কোনো ফুলের মধ্যে একটা স্ত্রীস্তবক থাকে, তাহলে তো আর ওটা কোনো প্রকারভেদ করার দরকার নেই, যুক্ত আর বিযুক্ত তো আসবে না। কারণ যখন স্ত্রীস্তবক আছে একটা, গর্ভপত্র আছে একটা, তাহলে যুক্ত আর বিযুক্ত এই প্রশ্ন তো আসে না। কোনো ফুলের মধ্যে যদি একাধিক গর্ভপত্র একাধিক গর্ভপত্র থাকে, সেই ক্ষেত্রে আমার প্রশ্ন আছে এটা কি যুক্ত অবস্থায় আছে না বিযুক্ত অবস্থায় আছে। যদি যুক্ত অবস্থায় একাধিক যদি থাকে, একসাথে যদি যুক্ত থাকে, তখন সেটা হচ্ছে যুক্ত গর্ভপত্রী বলা হয়। আবার একাধিক যদি থাকে, সেগুলো যদি আলাদা আলাদা থাকে, সেটা হচ্ছে বিযুক্ত গর্ভপত্রী বলা হয়। যুক্ত গর্ভপত্রী উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়স 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 এবং হচ্ছে টমেটো, টমেটো, এগুলা হচ্ছে যুক্ত গর্ভপত্রীর উদাহরণ। আর বিযুক্ত গর্ভপত্রীর উদাহরণ কি? যেমন গোলাপ, গোলাপ, তারপর হচ্ছে শিমুল, শিমুল, এগুলা হচ্ছে বিযুক্ত গর্ভপত্রীর উদাহরণ। তাহলে যদি কোনো ফুলের মধ্যে একটা স্ত্রীস্তবক থাকে, তাহলে তো আর এটা প্রশ্ন আসে না, আছে একটা। যখন একাধিক থাকবে, তখন প্রশ্ন আসবে যে একাধিক কি যুক্ত আছে না আলাদা আলাদা আছে। যদি যুক্ত থাকে তাহলে যুক্ত গর্ভপত্রী, আর যদি আলাদা আলাদা থাকে তাহলে হচ্ছে বিযুক্ত গর্ভপত্রী। যুক্ত গর্ভপত্রী উদাহরণ হচ্ছে ঢেঁড়স, টমেটো, এবং বিযুক্ত গর্ভপত্রী উদাহরণ হচ্ছে গোলাপ এবং শিমুল। তাহলে দেখো একটা এই গ নাম্বার প্রশ্নটা আমরা কিভাবে আনসার করব, সেটা হলো কথা। এটা প্রথমে আমরা লিখব যে স্ত্রীস্তবক এটি হচ্ছে একটা ফুলের অত্যাবশ্যকীয় স্তবক, একটা ফুলের অত্যাবশ্যকীয় স্তবক। নিচে স্ত্রীস্তবকের বর্ণনা দেওয়া হলো। তারপর আমরা কি করব, এই যে চিত্র আঁকবো। চিত্র আঁকার পরে চিত্র আমরা ইন্ডিকেট করব, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় ইন্ডিকেট করার পরে তারপরে বর্ণনা লিখব যে প্রতিটি স্ত্রীস্তবক এক বা একাধিক স্ত্রীকেশর বা গর্ভপত্র দ্বারা তৈরি হয়। প্রতিটি গর্ভপত্রের তিনটি অংশ থাকে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরি হয়, যেটি সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। ঠিক আছে? এরপরে যদি একাধিক গর্ভপত্র দ্বারা কোনো স্ত্রীস্তবক তৈরি হয়, তবে হচ্ছে যে যদি স্ত্রীস্তবকগুলো বা গর্ভপত্রগুলো যুক্ত অবস্থায় থাকে, তখন তাকে যুক্ত গর্ভপত্রী স্ত্রীস্তবক বলা হয়। উদাহরণ হচ্ছে ঢেঁড়স এবং টমেটো। আর যদি হচ্ছে স্ত্রীস্তবকগুলো বিযুক্ত অবস্থায় থাকে, আলাদা আলাদাভাবে থাকে, তখন তাকে হচ্ছে বিযুক্ত গর্ভপত্রী স্ত্রীস্তবক বলা হয়। উদাহরণ হচ্ছে গোলাপ এবং শিমুল। এই যে হয়ে গেল। একেবারে আমরা জাস্ট পুংস্তবকের বর্ণনা যেভাবে লিখছি, সেমভাবে আমরা স্ত্রীস্তবকের বর্ণনাও লিখব। তাহলে আমরা লাস্টবারের মতো আরেকবার বলি, স্ত্রীস্তবকের বর্ণনা ধরো গ নাম্বারে কোশ্চেন আসছে, তাহলে আমি কিভাবে সেটার আনসার করব? প্রথমে আমি লিখব যে স্ত্রীস্তবক এটি ফুলের অত্যাবশ্যকীয় স্তবক, নিচে স্ত্রীস্তবকের বর্ণনা দেওয়া হলো। তারপর আমি স্ত্রীস্তবকের চিত্র আঁকবো, ইন্ডিকেট করব, তারপর হচ্ছে আমি বর্ণনা লিখব যে এক বা একাধিক গর্ভপত্র নিয়ে স্ত্রীস্তবক গঠিত হয়। প্রতিটি গর্ভপত্র বা স্ত্রীকেশরের তিনটি অংশ থাকে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, ডিম্বকের ভিতরে স্ত্রী জনন কোষ বা স্ত্রী গ্যামেট তৈরি হয়, যেটি সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এখন এই গর্ভপত্রের একাধিক গর্ভপত্র বিশিষ্ট ফুলের স্ত্রীস্তবককে দুই ভাগে ভাগ করা হয়, যুক্ত গর্ভপত্রী এবং বিযুক্ত গর্ভপত্রী। যদি একাধিক গর্ভপত্র থাকে এবং গর্ভপত্রগুলো যদি পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, তখন তাকে যুক্ত গর্ভপত্রী স্ত্রীস্তবক বলা হয়। উদাহরণ হচ্ছে ঢেঁড়স, টমেটো। আর হচ্ছে যদি একাধিক
গর্ভপত্র থাকে এবং গর্ভপত্রগুলো বিযুক্ত অবস্থায় থাকে, আলাদা আলাদাভাবে থাকে, তখন তাকে বিযুক্ত গর্ভপত্র স্ত্রীস্তবক বলা হয়। উদাহরণ হচ্ছে গোলাপ এবং শিমুল। এভাবে দিলেই হচ্ছে হইল 3-এ 3 পাবো ইনশাআল্লাহ, কোনো ধরনের টেনশন নাই। তাইলে হচ্ছে যে আজকের ক্লাসটাতে আমরা কি কি আলোচনা করলাম, জাস্ট আমরা একটু ক্লাসটা একটু রিভিউ করার চেষ্টা করি। আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে আমরা আলোচনা করলাম প্রথমে জানলাম হলো প্রজনন। জাস্ট 2 মিনিটের মধ্যে পুরা অধ্যায় মানে আজকের টপিকটা আমরা একটু রিভিউ করি। প্রজনন হচ্ছে কি, যে প্রক্রিয়া একটা জীব তার প্রতিরূপ তৈরি করে সেটা হচ্ছে প্রজনন বা বংশধর সৃষ্টি করে। প্রজনন 2 প্রকার, যৌন প্রজনন, অযৌন প্রজনন। যদি হচ্ছে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মাধ্যমে যে জনন সংঘটিত হবে সেটা হচ্ছে যৌন প্রজনন, আর পুংগ্যামেট স্ত্রী গ্যামেট ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যে প্রজনন হবে সেটা হচ্ছে অযৌন প্রজনন। এরপর আমরা যৌন প্রজনন এবং অযৌন প্রজননের পার্থক্য পড়লাম, বর্ণনা পড়লাম। সহবাসী উদ্ভিদ, তারপর হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ, যে সকল উদ্ভিদের পুরুষ গাছ স্ত্রী গাছ আলাদা আলাদা হয় এগুলা হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ, আর যে গাছে কোনো পুরুষ গাছ স্ত্রী গাছ আলাদা আলাদা নাই সেগুলো হচ্ছে সহবাসী উদ্ভিদ। এবং আমরা কোষ সম্বন্ধে জানলাম, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং ট্রিপ্লয়েড 3 ধরনের কোষ আসলে আছে। এরপর আমরা ফুলের যে বিভিন্ন অংশ এবং ফুলের যে প্রকারভেদ, যে সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, একলিঙ্গ ফুল, উভয়লিঙ্গ ফুল, ক্লিপ ফুল, তারপরে হচ্ছে আমরা জানলাম সবিন্তক ফুল, অবিন্তক ফুল, তারপরে হচ্ছে ফুলের যে বিভিন্ন অংশ জানলাম, যে টোটাল 5টা অংশ আছে, পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এবং হচ্ছে ফুলের সুন্দর একটা চিত্র আঁকা শিখলাম। এবং হচ্ছে পুষ্পাক্ষ কি, বৃতি কি, পুষ্পাক্ষ হচ্ছে বোটার অগ্রভাগে স্ফীত গোলাকার অংশ, তারপরে ফুলের চারপাশ দিয়ে যে সবুজ পাতা থাকে এটা হচ্ছে বৃতি, তারপরে হচ্ছে এরপরে থাকে ফুলের পাপড়ি যেটা পরাগায়নে সাহায্য করে, বিভিন্ন কালারফুল হয়। এরপরে পুংস্তবক থাকে এবং স্ত্রীস্তবক থাকে। এরপরে হচ্ছে আমরা পুংস্তবকের সুন্দর বর্ণনা শিখলাম চিত্রসহ, এবং স্ত্রীস্তবকের চিত্রসহ বর্ণনা শিখলাম। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।